আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আহ, আজকের যে টপিকটা আছে সেই দিকে আগে যাই। তো আমরা আজকে পড়বো বই পড়া যে প্রবন্ধটা, সেই প্রবন্ধটা লিখছে প্রমোদ চৌধুরী। তার আগে তোমাদের সাথে মনে হয় প্রবন্ধ নিয়ে ছোট্ট করে একটু কথাবার্তা বলে নেওয়া দরকার। যে আমরা বেসিক্যালি হচ্ছে বাংলা সাহিত্যে যখন পড়াশোনা করতে আসি তখন আমরা কয়েক রকমের জিনিস পড়ি। যেরকম আমরা পড়ি হচ্ছে ছোট গল্প, আমরা পড়ি হচ্ছে নাটক, আমরা পড়ি হচ্ছে উপন্যাস, আমরা পড়ি হচ্ছে এই যে প্রবন্ধ যেটা আছে এইটা, তারপরে আমরা পড়ি হচ্ছে কবিতা। কবিতার ভেতর গেলে আবার তোমাদের হচ্ছে মহাকাব্য থাকে, এরপরে তোমাদের হচ্ছে গীতি কবিতা এইটা থাকে, এরপরে তোমাদের হচ্ছে সনেট থাকে, অনেকগুলা টাইপ থাকে। যাই হোক, so আমরা যদি গদ্য রচনার দিকে আলাপ আলোচনা করতে যাই তাহলে আমাদের হচ্ছে এই যে উপরের যে চারটা ছিল, বেসিক্যালি এই চারটা নিয়ে আলাপ আলোচনা হয়। যে আমাদের গদ্য রচনার ভেতর আমরা সব থেকে বড় আকারের যে রচনাগুলো পড়ি সেগুলো হয় উপন্যাস। এরপরে ছোটখাটো যেগুলো পড়ি, যেখানে ছোট ছোট দুই একটা গল্প বলা হয়, সেইগুলো হচ্ছে আমাদের ছোট গল্প। এরপরে থাকে নাটক, যেখানে বেসিক্যালি বেশ কিছু ক্যারেক্টার থাকে এবং এই ক্যারেক্টারের ভেতর হচ্ছে পারস্পরিক যে কনভারসেশন, সেই কনভারসেশনটার মাধ্যমে কাহিনীটা আগায় যায়। আর লাস্টলি আমাদের হচ্ছে প্রবন্ধ যেটা, এই প্রবন্ধটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটু জ্ঞান দেয়া টাইপের কথাবার্তা। এবং তোমাদের এখানে নাটক আর উপন্যাস নিয়ে তো এইভাবে আসলে খুব বেশি ঝামেলা হবে না। ঝামেলা লাগবে হচ্ছে ছোট গল্প আর প্রবন্ধের ভেতরে। তোমরা অনেকেই আছো যারা হচ্ছে আহ এই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে গেলে এরকম ভাবে লিখে ফেলো যে হচ্ছে বই পড়া গল্পে প্রমোদ চৌধুরী লিখেছেন, এরকম করে লেখো। বাট এইটা আসলে গল্প না। গল্প না হওয়ার পেছনেও আর একটা কারণ আছে। কারণটা হচ্ছে যখনই তোমার গল্প হইতে যাবে সেই গল্পগুলোর ভেতর দেখবা যে এখানে তোমার ক্যারেক্টার থাকে, এরপর এদের ভেতর কনভারসেশন থাকে, একটা কাহিনী থাকে, এই টাইপের বেশ কিছু জিনিসপত্র থাকে। যেরকম ছোট গল্পের ভেতর বলতেছিলাম যে এখানে তোমার চরিত্র থাকবে, নর্মালি চরিত্র থাকে, এরপরে হচ্ছে এখানে তোমার একটা কাহিনী থাকে, এরপরে চরিত্রের সাথে কাহিনী থাকে, মাঝে মাঝে এখানে তোমার হচ্ছে সংলাপ থাকে, এবং এদের মধ্য দিয়ে তোমাদেরকে একটা ছোট্ট সুন্দর সুইট কিউট মিষ্টি গল্প বলা হয়। যেটার ক্ষেত্রে আমাদের রবীন্দ্রনাথ বলছে যে ছোট গল্পের সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো শেষ হয়ে হইল না শেষ। তুমি পড়া শেষ করবে, শেষ করার পরে মনে হবে যে এটা কি হইলো। যেরকম শুভা গল্পটা যখন পড়ো, ওটা পড়ার পরে মনে হয় যে আচ্ছা, শুভার তো হচ্ছে শ্বাসপ্রশ্বাস লুটাই পড়ছে, ভালো কথা, তারপরে কি হয়েছে। সো এই টাইপের যেগুলো হয় সেইগুলো হইলো বেসিক্যালি ছোট গল্প। আর উপন্যাসে পুরো কাহিনীটা একেবারে সবিস্তারে বলে দেওয়া থাকে। আর প্রবন্ধের ক্ষেত্রে এখানে তোমার না কোনো চরিত্র আছে, না কোনো কাহিনী আছে, না কোনো সংলাপ আছে। এখানে তোমারে যে জিনিসটা করা হবে সেইটা হইলো তোমারে ডিরেক্ট জ্ঞান দেয়া হবে। সো প্রবন্ধের মূল কাজ এক কথায় যদি আমরা বলি সেইটা হইল জ্ঞান দেওয়া। ওকে। সো প্রবন্ধে কোনো একটা বিষয়, কোনো একটা টপিক, কোনো একটা আহ যে কোনো কিছু নিয়ে তোমাকে লেখক তার নিজস্ব যে চিন্তা চেতনা, তার যে হচ্ছে জ্ঞান বুদ্ধি আছে, সেইটার আলোকে তোমাকে বেশ কিছু উপদেশ দিবে, বেশ কিছু জ্ঞান দিবে। যেরকম এই যে আমরা যে আজকে যে প্রবন্ধটা পড়বো বই পড়া, এখানে আমরা দেখবো যে বই পড়ার উপকারিতা এবং সাহিত্য চর্চার যে প্রয়োজনীয়তা সেইটা নিয়ে আমাদের যে লেখক আছেন প্রমোদ চৌধুরী, তার ভেতরকার যে কথাবার্তাগুলো আছে, তার ভেতরকার যে অনুভূতিগুলা, আক্ষেপগুলা এবং তার যে উপদেশগুলা, তিনি সেইগুলো আমাদেরকে দিচ্ছেন। সো এই জিনিসটা প্রবন্ধের বৈশিষ্ট্য, যে এখানে আমাদেরকে জ্ঞান দেওয়া হবে। এবং প্রবন্ধে গেলেও তোমরা মোটামুটি দুইটা ক্যাটাগরির প্রবন্ধ পাও। প্রথমটা থাকে হচ্ছে তন্ময় ক্যাটাগরি, দ্বিতীয়টা হচ্ছে মন্ময় ক্যাটাগরি। সো তন্ময়টা হচ্ছে যে এখানে তোমার লেখকের ব্যক্তিগত চিন্তা, আচ্ছা দুইটার মধ্যে আমি কেন জানি কনফিউজড হয়ে যাই। এটা যখন সাহিত্যের উপরীতি যদি তোমাদের থাকে, ওইটা যখন পড়াবো তখন একবার বলে দিব। কারণ তন্ময় আর মন্ময় আমি নিজেই মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে কোনটার মধ্যে আসলে কোনটা। এরপরে আমরা আসি হচ্ছে আমাদের প্রমোদ চৌধুরীর কাছে, যিনি আমাদের বই পড়া প্রবন্ধটা লিখছেন। সো প্রমোদ চৌধুরীর মোটামুটি হচ্ছে বেশ কিছু উল্লেখযোগ্য পরিচয় আছে। যেরকম প্রমোদ চৌধুরী যখন লেখালেখি শুরু করছেন, বা উনি যখন হচ্ছে সাহিত্য জগতে পদচারণা শুরু করছেন, তখন উনি আমাদের বাংলা সাহিত্যে যে প্রমিত রীতি বা হচ্ছে চলিত রীতি যেটা, সেটা কিন্তু ওনার হাত ধরেই আসা। এবং ওনার সম্পাদিত একটা পত্রিকা ছিল সবুজ পত্র নামে। এই সবুজ পত্র পত্রিকাটা থেকেই বেসিক্যালি আমাদের বাংলা সাহিত্যে চলিত রীতির যে প্রবর্তনটা বা চলিত রীতির যে যুগের সূচনাটা সেইটা হয়েছে। এবং এই তোমাদের হচ্ছে সবুজ পত্রটা মেবি 1914 সাল থেকে প্রকাশ হওয়া শুরু হয়। এবং এই 1914 সালের আগে পর্যন্ত আমাদের বিশ্বকবি মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে লেখাগুলো লিখতেন, সেইগুলা বেসিক্যালি ছিল হচ্ছে সাধুরীতিতে লেখা। কিন্তু প্রমোদ চৌধুরী ছিলেন ওনার হচ্ছে ভাতিজির বর বা ভাতিজি জামাই, সো ভাইঝি জামাই বেসিক্যালি।
সো এই প্রমোদ চৌধুরী হচ্ছে রবীন্দ্রনাথকে বারবার করে রিকোয়েস্ট করতেন, বারবার করে হচ্ছে খোঁজ লাগাইতেন যে হচ্ছে আপনি একটু চলিত ভাষায় কিছু লেখেন, চলিত ভাষায় কিছু লেখেন। সো এই প্রমোদ চৌধুরীর রিকোয়েস্টে রবীন্দ্রনাথ ঠাকুর ধীরে ধীরে এই চলিত ভাষায় লেখা শুরু করেন, এবং সেইখান থেকে উনি এত বেশি মজা পান চলিত ভাষায় লিখে যে উনি পরবর্তীতে আর সাধুরীতির কাছে ফেরত যান নাই, উনি বেসিক্যালি চলিত ভাষাতেই লেখালেখি কন্টিনিউ করছেন। শামীম, তুমি অযথা বসে বসে যদি কোনো কাজ না পাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে ভেরান্ডা ভাজো অথবা আম্মুকে রান্নাঘরে হেল্প করো, এখানে এ ধরনের উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নেই। উল্টাপাল্টা কমেন্ট বলতে তুমি জাস্ট ইচ্ছা মতো বসে থেকে কিবোর্ড চাপাচাপি করতেছো, দিস ইজ নট নেসেসারি। ওকে, আচ্ছা। আল বুখারী বলতেছো জেলার হরিপুর গ্রামে ওনার ছিল পৈতৃক নিবাস। 1890 খ্রিস্টাব্দে উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন। সো মোটামুটি বিশাল একজন শিক্ষিত মানুষ ছিল, এমএ পাস করছে। পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। বিলাত কোনটা আমরা জানি, বিলাত হইল ইংল্যান্ড। সো রবীন্দ্রনাথ ইংল্যান্ড গেছিল, ইনিও ইংল্যান্ড গেছিলেন, দুইজনেই মোটামুটি সমানে সমানে টক্কর। এরপরে হচ্ছে বিলাত থেকে ফিরে এসে উনি ব্যারিস্টারি পেশায় যোগদান না করে কিছুকাল ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সো ওনার আর পরে ওকালতির পেশাটারে ভাল লাগে নাই। সো উনি বেসিক্যালি সাহিত্য এবং পড়াশোনা এই দুইটা নিয়ে ব্যস্ত ছিলেন। তার সম্পাদিত সবুজপত্র, যেটার কথা বলতেছিলাম, যে এই সবুজপত্র পত্রিকা যেটা 1914 সালে প্রকাশ হওয়া শুরু হয়, সেইখান থেকেই বেসিক্যালি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তনটা শুরু হয়, এবং বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য ধারা সূচিত হয়। তার একটা সাহিত্যিক ছদ্মনাম আছে, ছদ্মনামটা হইল বীরবল। এই নামটা মনে রাখো, মাঝে মধ্যে এখান থেকে কোশ্চিন টোশ্চিন করে। আর উল্লেখযোগ্য বইয়ের ভেতর আছে এই ধরনের, যে বীরবলের হালখাতা, রায়তের কথা, চারিয়ারি কথা, আহুদি, প্রবন্ধ সংগ্রহ, নীললোহিত, সনেট 50 পদচরণ, এটসেট্রা এটসেট্রা। উনি মারা গেছেন 2রা সেপ্টেম্বর 1946 সালে। সো ফাহমিদা জিজ্ঞেস করছো প্রবন্ধে কি অলওয়েজ জ্ঞান। এখন আসো আমরা হচ্ছে এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধটার কোথায় থেকে নেওয়া হয়েছে সেটা একটু দেখি। এটা নেওয়া হয়েছে প্রমোদ চৌধুরীর লেখা যে প্রবন্ধ সংগ্রহ ছিল, মানে বেসিক্যালি উনি বিভিন্ন সময় যে প্রবন্ধগুলো লিখছেন সেইগুলোকে এক জায়গায় কালেক্ট করে একটা বই করা হয়েছে, এবং সেই বইটার নাম দেওয়া হয়েছে প্রবন্ধ সংগ্রহ, এবং সেইখান থেকে এটা নেওয়া হয়েছে। এবং বেসিক্যালি এইটা হচ্ছে একটা লাইব্রেরির বার্ষিক সভায় পঠিত হয়েছিল। তার মানে এইটা কোনো পত্রিকায় প্রকাশিত হয় নাই, বা এইটা কোনো হচ্ছে কি জানে বলে বইতেও আগে প্রকাশিত হয় নাই। এইটা হচ্ছে একটা লাইব্রেরির বার্ষিক সভা। বার্ষিক সভা মানে লাইব্রেরি হয়তো প্রতিষ্ঠা করা হয়েছে, এবং সেইখানে বছর বছর বা মান্থলি বা হচ্ছে উইকলি বিভিন্ন বেসিসে সভা হইতে পারে। সো কোনো একটা বার্ষিক সভাতে উনি যে এটা পাঠ করছিলেন। সো এইটা বেসিক্যালি কোনো লিখিত ওইরকম ইয়ে ছিল না, এটা হচ্ছে পঠিত একটা ডকুমেন্ট, যেটা পরে লিখিত আকারে সংগ্রহ এবং সংরক্ষণ করার পরে তোমাদেরকে এখন নিয়ে এসে পড়ানো হচ্ছে, জ্ঞান দেওয়া হচ্ছে। এরপরে বলা হয়েছে যে সেদিন বলছো 3:30 রোজাই ক্লাস। আচ্ছা, রুটিনটা আমার এখনো দেখা হয় নাই। সো ক্লাসটা শেষ করে তারপর আমি রুটিনটা দেখবো। তোমাদেরকে ওয়েবসাইটে তো হচ্ছে এটা দিয়ে দেওয়াই হয়েছে, সো তোমরা এটা দেখে নিতে পারো। আচ্ছা, এই প্রবন্ধের মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে বই পড়ার গুরুত্ব, তাৎপর্য উপস্থাপন করা হয়েছে এখানে। বই পড়াটা আমাদের কেন ইম্পর্টেন্ট সেটার উপর কথা বলা হয়েছে, এবং জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে, জাতির মানসিক বিকাশটা আবার কি জিনিস? জাতির মানসিক বিকাশ হইলো তোমার চিন্তাধারার ভেতরে যে পরিবর্তন নিয়ে আসার কাজটা, সেই কাজটা করে দিবে তোমাদের এই যে বই পড়ার প্রবন্ধটা আছে এইটা। বই পড়লে তোমার এই চিন্তাধারায় পরিবর্তন আসবে, এবং সেইখানে তোমাকে উৎসাহ জাগাইতে আমাদের এই প্রবন্ধটা তোমাকে হেল্প করবে। আর তারপরে সারসংক্ষেপের ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের পাঠ চর্চার অনভ্যাস, মানে পড়াশোনা করতে আমাদের ভালো লাগে না, বই পড়তে ভালো লাগে না, বই নিয়ে ঘাটাঘাটি করতেও ভালো লাগে না, বই মেলায় যাই জাস্ট হচ্ছে ফুচকা খাওয়ার জন্য, ছবি তোলার জন্য, আর হুমায়ুন আহমেদের যে স্টলটা আছে ওইটা চারদিক দিয়ে একটা চক্কর দিয়ে আইসা কিছু ছবি ফেসবুকে আপলোড দিয়ে ফ্লেক্স নেওয়ার জন্য আমরা বই কিনতেও যাই না, বইগুলো পড়তেও যাই না। সো এই যে পাঠ চর্চার যে অনভ্যাস, এইটার পেছনে কারণটা কি? কারণটা হইলো আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমে আমাদেরকে বেসিক্যালি পাস করার জন্য, বা ওই যে জিপিএ 5 নামের একটা ঠাপ্পা আছে, ওই ঠাপ্পাটা লাগানোর জন্যই পড়তে বলা হয়। ঘুরে ফিরে তুমি কতখানি শিখলা বা কতখানি শিখলা না, সেটার থেকে বেশি ফোকাস করা হয় তোমার রেজাল্টটা কতখানি আসছে ভালো, কম্পেয়ার টু তোমার হচ্ছে পাশের বাসার ভাবির ছেলে বা মেয়ে। সো এই যে বিষয়টা, এই জিনিসটা আমাদেরকে আসলে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করতেছে। কারণ যে কোনো মানে প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা বিষয়ে এক্সপার্ট হইতে পারবে না, এক একজন মানুষের এক্সপার্টিজের জায়গা এক এক জায়গায়, এবং সেই জায়গা থেকে সে যখন এই ধরনের হচ্ছে, কারো হয়তো ম্যাথ ভালো লাগে, কারো ছবি আঁকাইতে ভালো লাগে, সো
একটা কথা প্রচলিত আছে যে তুমি যদি হচ্ছে মাছের দক্ষতা গাছে ওঠা দিয়ে বিচার করতে চাও, তাইলে আসলে ওই মাছ কোনোদিনও পাশ করতে পারবে না। তো এই যে দক্ষতার জায়গাতে ফোকাস করে তাকে ওই জায়গায় এক্সপার্ট না বানায় আমরা যে সবগুলা মিলে একটা হজবরল সিস্টেম বানাই, এবং বেসিক্যালি আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে ব্রিটিশদের শিখাই দিয়ে যাওয়া কেরানি তৈরি করার সিস্টেম। যে আমার হচ্ছে ওইরকম ইন্টেলেকচুয়াল মানুষের দরকার নাই, আমার কিছু কেরানি দরকার যারা আমার অনুগত শ্রেণী এবং আমার কথা শুনে আমার কথা মতো কাজ করবে, আমার খাজনা আদায় করে নিয়ে এসে দিবে, আমি যেই হুকুমটা করব সেই হুকুমটা সে পালন করবে। এই টাইপের যে শিক্ষা ব্যবস্থা সেটাই হচ্ছে আমাদের প্রচলিত ব্যবস্থা। এবং এইটার কারণে আমাদের পাঠ চর্চায় ভাল লাগে না, আমাদের কবিতার বই পড়তে ভাল লাগে না, গল্প পড়তে ভাল লাগে না। আমরা বেসিক্যালি যদি পাঠ্য বই পড়ি সেইটা পাশ করার জন্য, আর এর বাইরে যদি অন্য কোনো বই পড়ি সেটা হয় চাকরি পাওয়ার জন্য অথবা টাকা ইনকাম করার জন্য, এছাড়া আমাদের নর্মালি বই পড়তে ভাল লাগে না। সো এই কথাটা বলার পরে আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সবকিছু এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়, এই কথাটা বলা হয়েছে। সো সেকেন্ড যে বিষয়টার উপর আমাদের প্রণব চৌধুরী এখানে ফোকাস করছেন সেটা হইল যে আমাদের কি জানি বলতেছি, আর্থিক অনটন যেটা, যে প্রথমত আমাদের তো এই পড়াশোনা যেটা, পড়াশোনার আমাদের মেইন টার্গেটটা কি, যে পড়াশোনা করব, ভালো একটা পাশ দিব, সুন্দর একটা চাকরি করব, তারপরে অনেক টাকা ইনকাম করব। এখন এই কাজটা যদি আমাদের টার্গেট থাকে তাহলে পড়াশোনার যেই প্রকৃত মজা সেটা তো আমরা উপলব্ধি করতে পারবো না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই যে আমরা যদি ভালো লাগার জন্য জাস্ট পড়তে চাই, তাহলে ওই শখটা বেয়ার করার মতো মিনিমাম ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি আমাদের নাই, কারণ আমাদের টাকা পয়সার অভাব আছে। সো পেটে ক্ষুধা নিয়ে তুমি বই পড়ার মতো বিলাসিতা যদি করতে চাও, সেইটা আসলে এক ধরনের ডেলুলু হয়ে যায়, তাই না? এরপরে বলা হচ্ছে যে সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়, ওই যে বলাই হল। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। এই যে এখানে উনি আবার হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা সেটার কথা উল্লেখ করে বলতেছেন যে এখান থেকে তুমি যেটা শিখতেছো দ্যাট ইজ নট ইনাফ। তুমি এমএ পাস দিছো, এমএ পাস দেওয়ার পরে তুমি যখন হচ্ছে চাকরির বাজারে গেছো, তোমার জিজ্ঞেস করবে তুমি মাইক্রোসফট ওয়ার্ড জানো কিনা। তুমি যদি ওয়ার্ডে হচ্ছে মিনিমাম মিনিটে হচ্ছে 40 to 45 স্পিডে টাইপ করতে না পারো, তোমার যদি ইন্টারনেট ব্রাউজিং এর বেসিক দক্ষতা না থাকে, যদিও এই যুগের পোলাপানের আছে, বাট ইভেন আমার যুগেরও এরকম বেশ কিছু পোলাপান আছে, বা আমার হচ্ছে প্রিভিয়াস যুগের যারা ছিল, আমার প্রিভিয়াস প্রজন্মের যারা ছিল, তাদের ভেতরে এই জিনিসটা খুবই কমন ছিল, যারা এমএ পাস দিয়ে ফেলছে, বিএ পাস দিয়ে ফেলছে, বাট আলটিমেটলি একটা কম্পিউটার হাতে ধরাই দিলে মাউসটা ঠিকঠাক মতো নাড়াচাড়াও করতে পারে না। সো এই যে তুমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়তো কেমিস্ট্রিতে রাসায়নিক বিক্রিয়া শিখছো, শেখার পরে তুমি যখন গেছো হচ্ছে একটা সার কারখানায় কোনো চাকরি করতে, সেইখানে যে তুমি দেখতেছো যে এইখানে আলটিমেটলি তোমার এই বিক্রিয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি এটার হিসাব নিকাশ ঠিকঠাক মতো করতে পারতেছো কিনা, এবং অলরেডি ওরা তো ফর্মুলাগুলো ঠিকঠাক করেই রাখছে, সো তুমি সেই ফর্মুলাটাকে ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারতেছো কিনা। এবং সেইটার ক্ষেত্রে আমরা যে বেশিরভাগ সময় ফেল হই, যেটার কারণে দেখা যায় যে আসলে আমাদের যথার্থ শিক্ষিত হয়ে ওঠার হয় না। এখন এই কারণে লেখক বলতেছে যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তার মানে যে তুমি আরেকজনের উপর ডিপেন্ড করে বসে থাকবা যে ও আমার সবকিছু শিখাই দিয়ে শেষ করে ফেলবে, এই চিন্তা যদি তোমরা করো তাহলে বিপদ। যেরকম তোমাদের ক্ষেত্রেও একটু কঠিন করে বলি যে তোমরাও মাঝে মধ্যে চিন্তা করো যে আমাদের ভাইয়ারা, সেইটা যে কোনো ক্লাসে হইতে পারে, যে কোনো ভাইয়া হইতে পারে, অথবা তোমাদের স্কুলের টিচারও হইতে পারে, যে ক্লাসে গেছি, আমি ক্লাস করছি 1 ঘন্টা 2 ঘন্টা বা 45 মিনিট একটা ক্লাস করছি, তার মানে আমাকে যা কিছু শেখানোর কথা মাস্টারের কাজ হচ্ছে আমার এগুলো খাওয়াই দিবে, তারপরে আমি হচ্ছে এইটা এসে জাস্ট হরহর করে বমি করে দিব, যেটা বই পড়ার প্রবন্ধ বলা হয়েছে। বাট আলটিমেটলি ঘটনা তো এরকম না, কারণ তুমি যদি নিজের থেকে কোনো শেখার আগ্রহ না দেখাও, নিজের চেষ্টাটা যদি না করো, আলটিমেটলি তোমার পক্ষে প্রকৃত জ্ঞান অর্জন করা কখনোই সম্ভব হবে না। এরকম একটা গল্প আছে যে এক রাজার ছেলে তার টিচারে যে জিজ্ঞেস করতেছে যে স্যার, আমি তো হচ্ছে রাজপুত্র, সো আমার জন্য পড়াশোনা করার কি কোনো ইজি ওয়ে নাই? তো এখন উনি বলতেছেন যে তুমি রাজপুত্র হও অথবা কোটাল পুত্র হও অথবা তুমি ফকিরের ছেলে হও, ডাজন্ট ম্যাটার, পড়াশোনা করতে গেলে পড়াশোনার প্রসেসটার মধ্যে দিয়েই যাইতে হবে। সো এই যে আরেকজনের উপর ডিপেন্ড করে বসে থাকবে এবং সে আমাকে সবকিছু শিখিয়ে দিবে, এই চিন্তা থেকে আসলে বের হয়ে আসা দরকার। সুশিক্ষিত হইতে গেলে, প্রকৃতভাবে যদি তুমি শিক্ষিত হইতে চাও, তাহলে তোমাকে নিজে নিজে শেখার চেষ্টাটা কন্টিনিউ করতে হবে। এরপরে বলা হয়েছে যথার্থ শিক্ষিত হলে মনের প্রসার দরকার, চিন্তা ভাবনার ভেতরে আমাদের প্রসারতা নিয়ে আসতে হবে, তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াইতে হবে। কেন? কারণ যদি আমি বই পড়ি, বিভিন্ন ধরনের মানুষের চিন্তা ভাবনার সাথে আমি পরিচিত হইতে পারি, কারণ এক একটা বই এক একটা মানুষের চিন্তা ভাবনার প্রতিফলন। আমি যখন ওই বইটা পড়তেছি তখন ওই মানুষের থিঙ্কিং প্রসেসটা সম্পর্কে আমি জানতে পারতেছি, এবং সেইখান থেকে আমি আমার যে থিঙ্কিং ক্যাপাবিলিটি সেইটাকে বাড়াইতে পারতেছি। এরপরে বলা হইলো এই জন্য লাইব্রেরির প্রতিষ্ঠা প্রয়োজন, কারণ আমাদের এত টাকা নাই বা এত সামর্থ্য নাই যে আমি ইচ্ছা মতো হচ্ছে বইটই কিনে সবকিছু পড়ে ফেলবো। সো যদি একটা লাইব্রেরি থাকে, ওইখানে যে আমি জাস্ট হচ্ছে আমার টাইমটাকে ব্যয় করে ওইখান থেকে বই পড়ে নিয়ে আসতে পারি।
বাধ্য না হলে লোকে বই পড়ে না, লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। তাই প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন। তো এখানে আবার হচ্ছে ওই যে একই কথাই বলা হইলো যে আমরা টাকা পয়সা ইনকামের যদি হচ্ছে কোনো স্কোপ থাকে তাইলে হয়তো বাধ্য হয়ে বই টই পড়ি বা পাশ করার জন্য বই পড়ি, নাইলে আমরা বই পড়ি না। বাট আলটিমেটলি এই যে প্রগতিশীল জগৎ যারা জ্ঞানে বিজ্ঞানে আগে যাইতেছে, যেরকম একটা কথা আছে যে হচ্ছে কল্পনার থেকে সরি আমাদের হচ্ছে মেধার থেকে কল্পনা শক্তি বেশি ইম্পর্টেন্ট। এখন তোমার এই যে কল্পনা শক্তি যেটা, সেটাকে যদি তুমি বাড়াইতে যাও তাহলে আলটিমেটলি তোমার সাহিত্য চর্চাটা দরকার। কারণ তুমি চিন্তা করে দেখো, জুল ভার্ন যখন আমাদের বইগুলা লিখছে, তার যে বইগুলা সেগুলো যখন লিখছে সাগর তলে অথবা হচ্ছে তোমার চন্দ্রাভিযান বা এই টাইপের যে বইগুলো লিখছে, বা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেইজ, এ ধরনের বইগুলো যখন জুল ভার্ন লিখছে তখন কিন্তু তোমার হচ্ছে এরকম প্রসেস ছিল না যে প্যারাশুট এরকম হইতে পারে, ডুবোজাহাজ এরকম হইতে পারে বা সাবমেরিন, তারপরে তোমার হচ্ছে হেলিকপ্টার কিংবা হচ্ছে রকেট এই টাইপের হইতে পারে। সো সেই জিনিসগুলো কিন্তু তখনও ছিল না, এবং এই জিনিসগুলো যে এই পর্যন্ত যাওয়া সম্ভব সেই সম্পর্কে খুব কম মানুষজনই হয়তো ভাবতো, ইভেন ভাবতো কিনা সেটাও আসলে চিন্তা করা টাফ। সো সেই যুগে বসে থেকে আমাদের জুল ভার্ন এই জিনিসগুলো লিখছে, এবং তারপরে দেখা গেল যে মোটামুটি 100 থেকে 150 বছরের ভেতর উনি যেই যেই জিনিসের কথা কল্পনা করছিলেন প্রত্যেকটা জিনিস আমাদের রিয়েল লাইফে চলে আসলো। সাবমেরিন আসলো, উড়োজাহাজ আসলো, রকেট আসলো, মানুষ চাঁদে ল্যান্ড করলো। এর সাথে সাথে তোমার হচ্ছে এই যে টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং, হেলিকপ্টার, যত রকম জিনিসপত্র ছিল মোটামুটি রিয়েল লাইফে চলে আসলো। একটা মানুষ একটা জায়গায় বসে কল্পনা করছে, এবং সেই কল্পনার উপর বেস করে আমরা একটা প্রসেস বের করে নিয়ে আসছি যে হ্যাঁ আমরা যদি এটা করতে চাই তাহলে হয়তো এইভাবে আগাইতে পারি, এবং সেখান থেকে আমরা আলটিমেটলি সেই সাকসেসটা অর্জন করছি। এবং তুমি এই যে এখন এখানে বসে থেকে তোমার রুমে বসে বসে তুমি এখন অনলাইনে ক্লাস করার যে সুবিধাটা পাইতেছো, এটা কারো না কারো মাথায় চিন্তা আসছে প্রথমে যে এইটা কি করা সম্ভব, এবং এই চিন্তাটা যে আসছে তারপরেই কিন্তু আলটিমেটলি এখানে এই সাকসেসটা আসছে, তুমি এখন এই সুবিধাটা উপভোগ করতে পারতেছো। সো এই যে যে জিনিসটা আমাদের এই চিন্তার জগৎকে বা মনের জগৎকে প্রসারিত করার কাজ করার জন্য কিন্তু আমাদের বই পড়াটা দরকার। ফাহমিদা বলতেছো টেলিপ্যাথি ইমাজিন করি, এই যে প্রবন্ধটা আছে সেই প্রবন্ধটার দিকে আগাই। এখানে আমরা পুরো প্রবন্ধটাই তুলে ফেলছি। তোমরা আমার পথে যখন পড়ছিলা তখনও পুরো প্রবন্ধই ধরে ধরে এইভাবে আগাইছিলাম, কারণ প্রবন্ধের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লাইন থাকে, কঠিন কঠিন কথা থাকে। সো সেই জিনিসগুলোর উপর ফোকাস করা দরকার। তো আসো, আমাদেরকে লেখক বলতেছেন যে বই পড়া পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়ার পরামর্শ দিতে চাই না। তার মানে বই পড়া যে সর্বশ্রেষ্ঠ শখ মানুষের, এটা আমরা সবাই মানি। ইভেন যখনই কেউ আমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর হবি, তুমি যখন বলো যে রিডিং, তোমার ব্যাপারে তার ভেতরে একটা পজিটিভ ধারণা তৈরি হয়। কিন্তু শখ হিসেবে বই পড়া, ওই যে বললাম যে এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইলো যে তুমি শখ হিসেবে যখন বই পড়তে যাবা তখন তোমার ওই যে পেটে ক্ষুধা থাকবে, তোমার হচ্ছে অন্য সংস্থানের ব্যবস্থা ঠিকঠাক মতো হইতেছে না, তোমার সংসার ঠিকঠাক মতো চলতেছে না। সো আলটিমেটলি তোমার শখ নিয়ে পইরা থাকার টাইম ওইখানে নাই। সেই কারণে লেখক বলতেছেন যে শখ হিসেবে কাউকে বই পড়তে উনি পরামর্শ দিতে চান না। কারণ কি? কারণ হচ্ছে প্রথমত সে পরামর্শ কেউ গ্রহণ করবে না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই, আমাদের ভেতরে ওই ধরনের শখ টক একটু কম। আমরা যদি 2 বেলা হচ্ছে পেঁয়াজ পোড়া পান্তা ভাত পাই, পেঁয়াজ মরিচ পোড়া পান্তা ভাত পাই, তাইলে আমাদের হচ্ছে পেট ঠান্ডা মাথা ঠান্ডা, বাঙালি ঠান্ডা। সো এই যে শখ হিসেবে আমাদের খুব বেশি ইয়ে নাই। যেরকম তুমি ইউরোপ আমেরিকার দিকে তাকাও বা তুমি হচ্ছে ফ্রান্সের মানুষদের দিকে তাকাও, ফ্রান্সের মানুষদের প্রচুর শখ, ইংল্যান্ডের মানুষদের প্রচুর শখ। এরা এক একটা পেন্টিং লাখ লাখ ডলারে কেনা বেচা করে, মিলিয়ন মিলিয়ন ডলারে কেনা বেচা করে। বাট বাঙালির কাছে তুমি একটা পেন্টিং নিয়ে যাও, ও বলবে ভাই এটার সস্তা কপি কোনটা আছে সেইটা আমার দেন। তো এই যে শখের দিক থেকে আমরা একটু কম শৌখিন। আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করার সময় নয়। কারণ ওই যে আমাদের হচ্ছে রিয়েল লাইফ অনেক স্ট্রাগল আছে। সো এই স্ট্রাগল গুলার মধ্যে বৈশা বৈশা এখন আমার হচ্ছে ওই শখ করব, শখ পূরণ করব, এই টাইমটা আমাদের এখন নাই। তো আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্রের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন প্রধান সমস্যা, এই যে একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করাটা এখানে আমাদের হচ্ছে প্রধান সমস্যা। সো উনি বলছেন যে সেই জীবনকে আরো সুন্দর করার জন্য, মহৎ করার জন্য আমি যে প্রস্তাবটা দিতেছি যে ভাই আপনারা বই পড়েন, সেটা অনেকের কাছে নিরর্থক হইতে পারে, নির্মম ঠেকতে পারে কারো কারো কাছে। আর তারপরে বলা হইলো যে আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য সকলে উদ্বাহু। এই যে কথাটা, এই কথাটার মানে কি? মানে হচ্ছে যে আমরা পড়াশোনা যখন করতে যাই তখন আমরা আসলে ওই যে সাহিত্যের রস উপলব্ধি, মানে তুমি একটা গল্প পড়লা, একটা কবিতা পড়লা, সেই কবিতা পড়ে সেই কবিতার ভেতর যে কথাগুলো বলা হয়েছে, যে আবেগ, ইমোশন, অনুভূতির যে খেলাগুলা দেখানো হয়েছে, সেই খেলাগুলাকে যদি তুমি হচ্ছে অনুভব করবা, এইটার আসলে আমাদের টাইম, সেই হচ্ছে স্কোপ, কোনোটাই আমাদের ভেতরে আসলে নাই। আমাদের কাছে আমাদের রিয়েল লাইফের যে স্ট্রাগল গুলা, 3 বেলার খাবার জোগাড় করা,
এই যে ঢাকা শহরে আমরা যারা আছি, আমাদের মনে করো যে ডেইলি 2 ঘন্টার জ্যাম ঠেলে যাতায়াত করা, তার সাথে সাথে হচ্ছে এই যে প্রতিদিন নতুন নতুন যে চ্যালেঞ্জগুলো চলে আসে, সেটা যে কোনো ফরম্যাটে হইতে পারে। সো এই চ্যালেঞ্জগুলোর সাথে মোকাবেলা করা, কায়দা করে বেঁচে থাকা, আলটিমেটলি এটাই আমাদের হচ্ছে মেইন টার্গেট। সো সেইখানে আমরা হচ্ছে সাহিত্যের রস উপভোগ করার জন্য অত বেশি আমাদের আসলে টাইম স্কোপ কোনোটাই নাই। বাট শিক্ষা যে আমরা লাভ করতেছি, এই যে পড়াশোনা, স্কুলে কিন্তু আমরা সবাই যাইতেছি, পড়াশোনা সবাই করতেছি। So, এই যে শিক্ষাটা আমরা গ্রহণ করতেছি, এখানে আমরা একটা রেজাল্ট চাই। কি, বাপ মা চায় যে তুমি জিপিএ 5 পাবা, তুমি চাও যে তোমার বাপ মা একটু ফ্লেক্স নিয়ে যে পাশের বাসার আন্টির কাছে বলবে যে আমার পোলা তো জিপিএ 5, তারপরে তুমি একটু ফ্লেক্স নিয়ে বলবা যে আমি তো অমুক কলেজে পড়ি, তারপরে হচ্ছে যে বলবা যে আমি তো অমুক ভার্সিটিতে চান্স পাইছি, তারপরে আমি তো আমার সিজিপিএ তো এত, তারপরে যে বলবা হচ্ছে আমি তো অমুক চাকরি করি, মান্থলি আমার এত টাকা ইনকাম। সো এই যে আমাদের হচ্ছে যতখানি টার্গেট শিক্ষা রিলেটেড, প্রত্যেকটাই কিন্তু আলটিমেটলি যে লাইফ স্ট্রাগল যেটা ছিল আমাদের জীবনের যেই ঝামেলাগুলো ছিল, সেই ঝামেলাগুলোকে একটু পাশ কাটে একটু সুন্দর জীবনযাপনের দিকে আগায় যাওয়ার যে বিষয়টা, সেইটাকে ফোকাস করে। এখন এখানে বিষয় আরেকটা, বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে এটা আউট অফ টপিক একটা কথা বলি, যে টাকা পয়সা ইনকামের জন্য পড়াশোনার উপর ফোকাস করার আসলে দরকার নাই। কারণ টাকা পয়সা ইনকামের দুনিয়ায় বহু মানে সোর্স আছে। ইভেন যে গরুর ব্যবসা করে অথবা যে ধান চালের ব্যবসা করে, সেও কিন্তু একজন এভারেজ সরকারি চাকরিজীবী, যেই হয়তো নবম দশম বা একাদশতম গ্রেডে চাকরি করে, তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করে একজন নর্মাল ব্যবসায়ী। সো সেক্ষেত্রে টাকা পয়সা ইনকাম করার জন্য যে তোমার খুব বেশি পড়াশোনা করতে হবে এরকম না। সো এই টার্গেট নিয়ে যদি কেউ পড়াশোনা করো, তাই বলবো ইউ আর ইন দ্য রং ওয়ে। ওকে, সো তারপরে বলতেছে যে এই যে আমাদের বিশ্বাসটা কি, বিশ্বাসটা হইলো যে শিক্ষা আমাদের গায়ের জ্বালা আর চোখের জল দুই দূর করবে। তার মানে কি, শরীরের জ্বালা, পেটে ক্ষুধার যেই জ্বালাটা আছে মোটামুটি, আর সাথে হচ্ছে চোখের জল, আমার যে অভাব অনটন, আমার যে কষ্ট, দুইটাই আমার দূর হবে শিক্ষা লাভ করার মাধ্যমে। আমি একটা সার্টিফিকেট পাবো, সেই সার্টিফিকেটটা বিক্রি করে আমি সারা জীবনের জন্য ইনকাম সোর্সের একটা ব্যবস্থা করে ফেলবো। এই তো এখন বলতেছে যে এ আশা সম্ভবত দুরাশা। এখন এই যে আমরা যে আশাটা করতেছি, সেটা সম্ভবত দুরাশা। তোমাদেরকে মাত্র এই যে কথাটা বললাম যে টাকা পয়সা ইনকাম করার জন্য যদি শিক্ষা অর্জন করার টার্গেট থাকে তোমাদের, সেক্ষেত্রে বলবো যে এটা আসলে খুব বেশি ইফেক্টিভ না। কারণ বিএ এম এ পাস দিয়ে তুমি যদি প্রাইমারি স্কুলের মাস্টার হও, তোমার বেতন শুরু হবে মেবি 18 থেকে 20,000 টাকার মধ্যে, এবং সে 18 থেকে 20,000 টাকা দিয়ে এই যুগে কি হইতে পারে সেটা তোমরা একটু কল্পনা করলে বুঝতে পারবা। কিন্তু লেখক বলতেছে যে কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমাদের চোখের সম্মুখে দেখতে পাই না। এখন কথা হইলো এই যে এতখানি কি বলবো যে ডিস্ট্রাকশনের সম্ভাবনা আছে, বা হচ্ছে এতখানি ধ্বংসের সম্ভাবনা, যে আমি সারা জীবনের মধ্যে এত টাইম এত এনার্জি কষ্ট খরচ করে তারপরে আমরা হচ্ছে একটা সার্টিফিকেট অর্জন করবো, একটা চাকরি পাবো, তারপরেও যে দেখবো যে আমার অভাব ঠিকঠাক মতো দূর হইতেছে না। সো এই যে এটা তো আসলে একটা লস প্রজেক্ট। কিন্তু তাহলে এখান থেকে আসলে আমরা কেন সরে যাচ্ছি না? কারণ আমাদের সামনে অল্টারনেট আর কোনো বেটার ওয়ে নাই, যেই ওয়েটা ফলো করে আমরা আমাদের এই যে 2 বেলার খাবার এবং হচ্ছে একটা মাথার উপর ছাদের ব্যবস্থা ইনশিওর করতে পারি। সো আলটিমেটলি অন্য কোনো ওয়ে যেহেতু আমাদের সামনে নাই, সো আমরা এই ওয়েটাকেই বেছে নিচ্ছি। এখন একজন জিজ্ঞেস করছো যে সাহিত্য বলতে কি এক্স্যাক্টলি কি বোঝায়। দেখো, সাহিত্য আসছে হচ্ছে তোমার আমাদের পরবর্তী প্যারাতে যাই, শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি। লেখক নিজেও শিক্ষার যে মাহাত্ম্যটা আছে এটাতে উনি বিলিভ করেন, বাট বলতেছেন যে সাহিত্য চর্চা যে শিক্ষার প্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সো এই জায়গাটা হচ্ছে মাঝে মধ্যেই কোশ্চেনের ভেতর আসে, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটা? শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হইল সাহিত্য চর্চা। এখন এই যে এই বিষয়টার উপর বলা হচ্ছে যে লোকে মাঝে মধ্যে সন্দেহ করে। সন্দেহ করার কারণটা কি? কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না। হাতে হাতে পাওয়া মানে কি? পাওয়া মানে এরকম, ধরো হচ্ছে তোমাদেরকে এইখানকার এক্সাম্পলই দিই যে ধরো আমরা হচ্ছে ক্লাস নেই, অথবা তোমাদের স্কুলের টিচার ক্লাস নিচ্ছে। সো তোমাদের ক্লাস নেওয়ার জন্য আমরা অথবা তোমাদের স্কুলের টিচাররা যে পড়াশোনাটুকু করতেছি, সেইটার ফলে আমরা কি করতেছি? একটা বেতন পাইতেছি বা টাকা পয়সা পাইতেছি। সো এই যে তোমাদেরকে পড়াইলাম, টাকা পাইলাম, এটার ফলটা আমি হাতে হাতে পাইতেছি। আর তুমি যখন একটা গল্পের বই পড়তেছো, রবীন্দ্রনাথ ঠাকুর সেই 1999 সালে এবং 1800 কটকটি সালে কি লিখছে, সে 1800 কটকটি সালের লেখা তুমি যখন এখন পড়তেছো এবং সেইখান থেকে তুমি একটা এক্সাক্ট আউটপুট ইমিডিয়েটলি এক্সপেক্ট করতেছো, সেটা কিন্তু তুমি পাবা না। এই যে সাহিত্য চর্চা, যেটা সাহিত্য চর্চা করে তুমি যে কোনো একটা রেজাল্ট পাচ্ছ, সেটা যেহেতু ইমিডিয়েট না, এবং এইটা আলটিমেটলি কি করতেছে? তোমার চিন্তাটাকে আরেকটু প্রসারিত করতেছে, তোমার মনের যে মহত্ব সেইটাকে বাড়াইতেছে, এবং তোমাকে হচ্ছে ব্যতিক্রম ভাবে কোনো একটা বিষয় নিয়ে ভাবার হয়তো সুযোগ করে দিচ্ছে। বাট এর বাইরে এখান থেকে তুমি কিন্তু এক্সট্রা কোনো বেনিফিট এক্সাক্ট ওই মোমেন্টে পাচ্ছ না।
সো এই যে সাহিত্য চর্চার ফল যেহেতু হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ এর কোনো নগদ বাজার দর নেই, এই কারণে আমরা বলতেছি যে হচ্ছে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। তার মানে এই যে ডেমোক্রেসি বা গণতন্ত্র যেটা, সেইখানে বা বেসিক্যালি হচ্ছে এখানে জনগণের কথা বলা হচ্ছে, যে জনগণ নর্মালি সাহিত্যের সার্থকতা যেটা, সাহিত্যের সার্থকতা মানে কি, যে তুমি গল্প বা নাটক বা উপন্যাস পড়ে ওইটার সার্থকতাটা বুঝবা না, তুমি বুঝবা যে এইটা আমি সেল করে কয় টাকা ইনকাম করতে পারতেছি, এইটাই তোমরা হচ্ছে বোঝো, আমরাও বুঝি। সো ডেমোক্রেসি বলতে এখানে সরাসরি গণতন্ত্রকে বোঝানো হয় না, এখানে ওভারঅল যে জনগণ, সেই জনগণের কথা বলা হয়েছে, যে সাধারণ জনগণ, এরা সাহিত্যের সার্থকতা বোঝে না, এরা বোঝে টাকা পয়সা, মানি। এরপরে বলছে ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ। এইখানে আবার ডেমোক্রেসি দিয়ে গণতন্ত্রের বিষয়টাকে ইন্ডিকেট করা হয়েছে। তারপরে বলতেছে যে এই যে আমরা আমরা হচ্ছে যাদের থেকে গণতন্ত্রের সবকটা নিছি, শিক্ষাটা নিছি, তারা চাইছিল সবার মধ্যে একটা ইকুইটি নিয়ে আসতে, সবার মধ্যে ইকুয়ালিটি নিয়ে আসতে। বাট তাদের হচ্ছে যারা শিষ্য ছিল, তার মানে চেলা চামুন্ডা টাইপের যারা থাকে, তারা কথাগুলাকে উল্টাপাল্টা বুঝে সবাই হইতে চায় বড় মানুষ। সো এখন মানে হচ্ছে নর্মালি তুমি হচ্ছে পুরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যদি আহ হচ্ছে কি বলবো যে সিস্টেম গুলার দিকে তাকাও, তাহলে দেখবা যে এখানে আহ যারা একটু ওই লেভেলের বড় পর্যায়ের একটু লিডার টাইপের মানুষজন, এই লিডার টাইপের মানুষজন গুলা, হ্যাঁ সবাই ভালো সবাই খারাপ, ভালো খারাপের হিসাব বাদ, কিন্তু কথা হচ্ছে এদের ভেতরে অ্যাটলিস্ট এদের একটা চিন্তা আছে যে ইনক্লুসিভ একটা কোনো কিছু করা যায় কিনা, যারা একটু পজিটিভলি চিন্তা করে আর কি। বাট এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের আন্ডারে যে চালাচামুন্ডা গুলা থাকে, সেই চালাচামুন্ডা গুলা সবসময় চিন্তা করে যে আমি কেমনে করে আরেকটু বেশি টাকা ইনকাম করবো, আমি কেমনে করে আরেকটু বেশি টাকা ইনকাম করবো। সো ডেমোক্রেসির গুরুরা চাইছিল সবাইকে সমান করতে, বাট এখন সেই জিনিসটা সবাই না বুঝে চিন্তা করে যে আমি যেহেতু ইনার আন্ডারে, ইনার সাপোর্টে আছি, সো আমাকেও ওই রকম হচ্ছে বিশাল একটা পর্যায়ে যাইতে হবে। সবাই এখন বড় মানুষ হইতে চায়, সবাই বড় লোক হইতে চায়, কেউ আর নিজেদের পর্যায় থেকে সন্তুষ্ট থাকতে চায় না। সো এইটা একটা ঝামেলা হয়ে গেছে। তারপরে বলতেছে একটা বিশিষ্ট সভ্যতার উত্তরাধিকারী হয়েও এবং ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলোকে আত্মসাৎ করেছি। মানে কি? মানে হইল, প্রথমত আমাদের যদি পাস্ট ঘাটি, তাহলে আমাদের যে সভ্যতাটা ছিল সেটা মোটামুটি একটা বিশিষ্ট সভ্যতা, মোটামুটি আমাদের পাস্ট হিস্টোরি অভিজাত, এটা ডিপেন্ডেবল। এর সাথে সাথে আমরা যখন ইংরেজি সভ্যতার সংস্পর্শে আসছি, ইংরেজি সভ্যতাও তো একটা অভিজাত সভ্যতা। এখন এই যে দুইটা অভিজাত সভ্যতার সম্মিলন হয়েছে, তার মানে কি হওয়ার কথা? খুবই ভালো কিছু হওয়ার কথা। দুইটা নেগেটিভ এক জায়গায় হইলেও প্লাস হয়, দুইটা পজিটিভ এক জায়গায় হইলেও প্লাস হয়। বাট এইখানে ঘটছে উল্টা ঘটনা। এইখানে দুইটা পজিটিভ জিনিস এক জায়গায় হয়েছে, বাট তারপরে নেগেটিভ জিনিসগুলোকে আমরা নিয়ে আসছি। যে আমরা ডেমোক্রেসির যে গুণগুলা ছিল, যে সবার ভেতর সমতা হবে, সবার ভেতর সমতা আসবে, অধিকারের সমতা, তারপরে হচ্ছে তোমার আয়ের সমতা, সবার ভেতর হচ্ছে কথা বলার যে স্বাধীনতা, সেইটার সমতা, সবকিছুই ঠিক থাকবে। বাট আমরা দেখতেছি যে এটার দোষগুলারে আমরা আয়ত্ত করছি। ডেমোক্রেসির যে হচ্ছে আউটপুট গুলা ছিল, যে কিছু লিডার যারা সবাই হচ্ছে একটু হয়তো বেটার পজিশনে থাকবে, তো সেই জিনিসগুলাকে হচ্ছে এখন সবাই অর্জন করতে চাচ্ছে। তো এই জিনিসটাই বলা হয়েছে। তারপরে বলতেছে যে এর কারণও স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। এই যে আমাদের যে কারণটা, এই যে আমরা সবাই হচ্ছে ডেমোক্রেসির দোষগুলাকে নিজেদের ভেতরে আয়ত্ত করতেছি, সবাই বড় মানুষ হইতে চাইতেছি, সবাই বড় লোক হইতে চাইতেছি, আমরা কেউ নিজের পজিশনে সন্তুষ্ট থেকে মানে সন্তুষ্ট থাকতে চাচ্ছি না। এর পেছনে কারণটা কি? কারণটা হইলো যে এই যে বড় লোক হওয়া, এটা একটা রোগ, বড় লোক হইতে চাওয়ার যে আকাঙ্ক্ষা, এবং এই রোগটা সংক্রামক, এই রোগটা সবার ভেতরেই থাকে, দুনিয়ার সব মানুষের ভেতরেই লোভ লালসাটা বিদ্যমান। এবং সেটার কারণে যখন আমি দেখছি যে এটার মধ্যে দিয়েও ওই জিনিসটা অর্জন করা যায়, তখন ওইটার দিকে আমরা ফোকাস করছি। এরপরে বলছে আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে রয়েছে। খুবই সত্য কথা। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকেই সন্দিহান, যে কবিতা পড়িরা তো তুমি টাকা ইনকাম করতে পারবে না, সো এটা মানে হচ্ছে সাকসেসটা কোথায়? যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, ল রিপোর্ট বলতে তোমার হচ্ছে প্রিভিয়াস যেই বিচার কার্যগুলো হয়েছে, সেই বিচার কার্যগুলোর রিপোর্ট গুলা থাকে, সে একটা কেস বা একটা প্রবলেম কিভাবে সলভ করা হয়েছে এবং এখানে কি ধরনের রেজাল্ট আসছে, সেই জিনিসটা পড়লে অভিজ্ঞতা সঞ্চয় হয়, যেটা পরবর্তী কোনো কেসে কাজে লাগানো যায়। এখন এখানে বলা হচ্ছে যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, তারা যেহেতু এটা বিক্রি করে বা ওই যে ওকালতি করে প্রচুর টাকা ইনকাম করা যাবে, সো তারা 1000টা ল রিপোর্ট পড়তে কোনো আপত্তি নাই, কিন্তু একখানা কাব্যগ্রন্থ কিনতেও তারা প্রস্তুত নন। কারণ কবিতার বই পইরা তুমি যদি হচ্ছে কোর্টে দাঁড়ায়া তুমি লজিক উপস্থাপনের বদলে কবিতা আবৃত্তি করো, তাইলে যে আলটিমেটলি তুমি কেস জেতার বদলে ওইখানে একটা বিশাল ধরা খেয়ে আসবা, সেই জিনিসটা তো সবাই জানে।
সো এই যে কথা যজেশন না তার যে মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। তো এখন বলা হইলো যে পেশাদারদের ভেতর যেই আহ মানে হচ্ছে চিন্তাটা কাজ করে যে আমার তো কবিতা জজে শুনতেছে না, সো এই কথার কোনো দাম নাই, এই জিনিসটাও একটা যে ভুল ধারণা, সেই কথাটা আমাদের লেখক এখানে বলছেন। তারপরে বলছেন জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ। তার মানে তোমার যে নলেজ আছে, এই নলেজ সরাসরি কিন্তু তোমার হচ্ছে সম্পদে বা টাকা পয়সায় কনভার্ট হচ্ছে না, সরাসরি হচ্ছে না। সো জ্ঞানের ভান্ডারকে সরাসরি তুমি টাকা পয়সা বা ধনের ভান্ডার বলতে পারতেছো না, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভারেও ভবানে। তুমি বাংলাদেশের দিকে তাকাও, এদেশের বুদ্ধিজীবীগুলোর দিকে তাকাও, এবং তুমি হচ্ছে একটু ইউরোপের দিকে তাকাও, অথবা হচ্ছে যারা একটু জ্ঞান বিজ্ঞানের দিকে উন্নতি করছে তাদের দিকে তাকাও, এবং তাদের বুদ্ধিজীবীগুলোর দিকে তাকাও, তাইলে তুমি হচ্ছে এটা রিয়েল লাইফ এক্সাম্পল বুঝতে পারবা। সো জ্ঞানের ভান্ডারে যদি তোমার জিরো হয়, আলটিমেটলি তোমার যে খুব বেশি সাকসেস হবে, তুমি যে হচ্ছে খুব বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবা, সেইটাও এখন পসিবল না। এরপরে বলা হইলো যে তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। তার মানে যাদের মনের মধ্যে ওই প্রসারতাটা আসে নাই এখনো, যাদের ভেতর এই চিন্তার যে মুক্তিটা সেটা হয় নাই, যে এখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারে না, সে জ্ঞানে কখনো বড় হইতে পারে না, সে খুব বেশি জ্ঞানী হইতে পারে না। কারণ টাকা পয়সার সৃষ্টি যেরকম হচ্ছে তোমার জ্ঞান সাপেক্ষ, কারণ তুমি যখন তোমার একটা বিষয়ে নলেজ আছে, তুমি একটা বিষয় প্রডিউস করতে পারো। ধরো তোমার হচ্ছে কৃষির ব্যাপারে জ্ঞান মোটামুটি ভালো, একটু বেটার। সো তুমি যদি ওই কৃষির ব্যাপারে ওই বেশি জ্ঞানটাকে তোমার কৃষি জমিতেই অ্যাপ্লাই করো, তাহলে ওইখান থেকে তোমার 1 বিঘা থেকে হয়তো 40 মণ ধান আসবে, যে এখানে একজন নর্মাল কৃষকের 1 বিঘা থেকে হয়তো 20 মণ ধান আসতেছে। সো এই যে তুমি জ্ঞানটাকে অ্যাপ্লাই করে তুমি হচ্ছে টাকা পয়সা ইনকাম করতে পারলা। সো ধনের সৃষ্টি যেরকম জ্ঞান সাপেক্ষ, জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। এখন তোমাকে এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা অর্জন করতে গেলে প্রথমে খেয়াল রাখতে হবে যে তোমার ভেতর ওই অ্যাকসেপ্টেন্সটা আছে কিনা, যে তুমি এই কৃষি রিলেটেড তোমার বাপদাদা যেইভাবে চাষ করে আসছে, তুমি এখন এখান থেকে ব্যতিক্রম ভাবে চাষাবাদ করার জন্য মানসিক ভাবে রেডি কিনা। যদি তুমি রেডি না হও, তাহলে তোমার যতই বলে যে এটা করলে ভালো হবে, তুমি তো সেটা করবা না। তারপরে মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরে ন্যস্ত হয়েছে। তার মানে তোমার মনের যে বিকাশ সাধনটা সেইটা। তারপরে বলতেছে মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাগ্য, তার অন্তরের স্বপ্ন, সত্য, সবকিছুর সমবায় সাহিত্যের জন্ম। সো আলটিমেটলি তোমার মনের ভেতরকার যত রকম ইমোশন আছে সবকিছুই সাহিত্যের ভেতরে ফুটে ওঠে। আর তারপর শাস্ত্রের ভেতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। অন্যান্য যেই টপিক গুলো আছে, যেরকম কিরকম তোমার ফিজিক্স, তোমার হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, অথবা তোমার হচ্ছে এই যে দর্শন, বিজ্ঞান, সো ফিলোসফি, সায়েন্স, যত কিছুই আছে, এই সব কিছুর ভেতরে যা কিছু আছে সেগুলো হচ্ছে মানুষের মনের এক একটা খণ্ডাংশ। সো তুমি যখন ফিজিক্স নিয়ে পড়তেছো, তখন তুমি পড়তেছো যে হচ্ছে পানি বরফ হইলে ঠান্ডা হয় কেন, আর যখন হচ্ছে এইটা তরল হয় তখন 0 ডিগ্রি থেকে বাড়লে তরল হয় কেন, তুমি হয়তো এটা পড়তেছো। তুমি যখন কেমিস্ট্রি পড়তেছো, তুমি বলতেছো যে হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে কেন পানি হয়। কিন্তু তুমি যখন হচ্ছে সাহিত্য পড়তে যাচ্ছ, তখন তুমি বলতেছো যে এই পানি খাইয়ে আমার অন্তরটা জুড়াই গেল। তাহলে এই যে তোমার মনের ভেতরকার যে শান্তিটা, এই শান্তিটারে তুমি কিন্তু ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বায়োলজি দিয়া এক্সপ্লেন করতে পারবা না। So, এই কারণে বলা হচ্ছে যে সাহিত্যের যে বিষয়টা, এটার ভেতর তোমার সকল ইমোশনের একটা কম্বিনেশন আছে। এরপরে বলা হইলো অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নাই। কারণ তুমি এই সাহিত্যটাকে কোথাও পাবা না, অন্য কোথাও পাওয়ার পসিবিলিটি নাই, তোমার বই পড়তে হচ্ছে। এইখান থেকে এই লাইনগুলো ইম্পর্টেন্ট। ধর্মের চর্চা মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা করা চলে গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা করা যায় হচ্ছে জাদুঘরে, কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই হইল লাইব্রেরি। সেই জায়গা থেকে মাঝে মধ্যেই কোশ্চিন আসে, 1টা 2টা 3টা 4টা 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট থেকে 5টা এমসিকিউ ধইরা রাখো, যে হচ্ছে একটা যদি আসে, আসার মতো একটা থাকে, এবং প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখলেও পাবা। সো মোটামুটি এই জায়গা থেকে কোশ্চিন হয়, সো পড়ে রাখো। তারপরে বলতেছে যে এই যে চর্চাটা, সাহিত্যের চর্চা মানুষ কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও করতে পারে না। সো আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে দিয়ে আমাদের জাত আসলে মানুষ হবে। তার মানে তোমরা যদি সাহিত্য পড়ো, তাহলে মনের মধ্যে এক ধরনের মুক্ত চিন্তার উদ্ভব ঘটবে, এবং মানুষ তো আলটিমেটলি এই যে তার চিন্তাটার কারণেই, তার যে চিন্তা শক্তি সেটার কারণে অন্যান্য প্রাণী থেকে পৃথক। সো আলটিমেটলি এটার মাধ্যমেই আমরা হচ্ছে প্রকৃত মানুষ হইতে পারবো। এরপরে লেখক বলছে যে আমাদের এই দেশে যে কি জানে বলে লাইব্রেরি, এটার সার্থকতা হচ্ছে, লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। এখন এই কথাটা বলার পরে উনি বলছেন যে এই কথা শুনে অনেকে চমকে উঠতে পারে, অনেকে হাসি উঠতে পারে, কিন্তু লেখক বলছে যে উনি না রসিকতা করতেছে, না হচ্ছে কোনো অদ্ভুত কথা বলতেছে, কারণ উনি জানেন যে এই কথাটার সাথে মানুষজনের কথা খুব বেশি মেলে না।
সুতরাং উনি বলছে যে আমি কৈফিয়ত দিতে বাধ্য। এখন কৈফিয়তটা উনি কি দিবেন? উনি কৈফিয়তটা দিতেছেন যে উনার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। সো এই যে আমাদের ভেতর যে চিন্তাটা, তোমাদেরকে একটু আগে যেটা নিয়ে বকাবকি করতেছিলাম যে তোমরা চিন্তা করো ভাই পড়াই দিছে তার মানে আমি এটা বুঝে একেবারে হচ্ছে পণ্ডিত হয়ে যাব, বাট দ্যাট ইজ নট পসিবল। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, তোমাকে এইটা নিজেকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে এটাকে শিখতে হবে। এখন বলা হচ্ছে আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নাই। এই যে আমাদের মতো মানুষজন আমরা যারা আছি, তোমাদেরকে ধরে ধরে পড়তে বসাই, দরকারও আছে, কারণ তোমাদেরকে ধরে ধরে পড়তে না বসাইলে তোমরা পড়তে বসো না। বলা হচ্ছে যে আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এবং এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। দাতা কর্ণ মানে যে দান করতেছে সে, এবং আমরা আমাদের ছেলে মেয়েদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। স্কুলে যাইতেছো, সার্টিফিকেট নিতেছো, এবং এই সার্টিফিকেট বিক্রি করে তুমি হচ্ছে একটা চাকরি করবা, এবং সেই চাকরির টাকা পয়সা দিয়ে তোমার সারা জীবন আরামে এসে কাটিয়ে দিবা। এটাই তো হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট, তাই না? এখন এই যে বিশ্বাস, এই বিশ্বাসটাকে লেখক বলছে এই বিশ্বাসটা হচ্ছে নিতান্ত অমূলক। কেন? কারণ মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ। কারণ বিষয়টা হলো যে মনোরাজ্যে দান গ্রহণ সাপেক্ষ মানে কি, মানে তোমাকে যে আমি শিক্ষাটা দিচ্ছি এই শিক্ষার মধ্যে কতটুকু তুমি গ্রহণ করতে পারবা এইটাও কিন্তু তোমার নিজের ওপর ডিপেন্ড করে। কারণ আমি যে পড়াইতেছি, আমি এইখানে ধরো হচ্ছে ধরো আমি 100 মানুষরে পড়াইতেছি, এখন এই 100 মানুষ যে আমার কথাটা সেম ভাবে ইন্টারপ্রিট করবে, অথবা এই 100 মানুষের মধ্যে 100 মানুষই যে একেবারে বিশাল পণ্ডিত হয়ে উঠবে, এটা তো পসিবল না। একই স্কুলের মধ্যে তাইলে রোল নাম্বার এরকম হচ্ছে কম বেশি হয় কেন? কেউ হয়তো অঙ্কে 100-তে 100 পায়, কেউ হয়তো অঙ্কে 100-র মধ্যে 33 পায়, কোনো রকমে পাশ করে। কেন হয়? কারণ তার কাছে যে 100 পাইতেছে তার কাছে অঙ্কটা অনেক ইন্টারেস্টিং, অনেক মজার একটা জিনিস, বাট যে 100 পাইতেছে না তার কাছে অঙ্কটা বোরিং। যার কাছে হচ্ছে সাহিত্যের কোনো দাম নাই সে বাংলা পড়তে মজা পাবে না, কিন্তু যার কাছে গল্প স্বল্প পড়তে একটু ভাল লাগে, একটু ব্যতিক্রম চিন্তা ভাবনার সাথে পরিচিত হইতে ভাল লাগে, সে যখন বাংলার এই টপিকগুলো পড়বে তখন সে মজা পাবে। সে ব্যাকরণ নিয়ে যখন পড়বে তখন তার কাছে এই জিনিসটা ভালো লাগবে। এই যে জিনিসটা মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, তার মানে তোমাকে আমি কি শিখাইতেছি সেটাও কিন্তু তোমার যে চিন্তা ভাবনা সেটার উপরও ডিপেন্ড করে। এই কথাটা এখানে বলা হইলো। কিন্তু আমরা কি করি যে আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই। এই যে আমরা মাস্টারদের দিকে তাকায় থাকি যে স্যার আপনি পড়াই দিবেন, আপনি বুঝাই দিবেন, আমার কাহিনী হচ্ছে আপনার কথাগুলাকে গিলবো, তারপরে যে পরীক্ষার হলে এটা উগরে দিয়ে আসবো, তাইলে আলটিমেটলি আমার হচ্ছে সাকসেস। এই যে জিনিসটাতে উনি হচ্ছে সমালোচনা করছেন যে না, এটা আসলে ওইভাবে হয় না, প্রসেসটা এইভাবে হয় না। তারপরে এ সত্য যদি আমরা না ভুলতাম তাহলে কি বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করাই নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। তার মানে আমরা যারা মাস্টার মশাই আছি আমাদের কাজ হচ্ছে তোমার এই শিক্ষা যে আমি গুলে খাওয়াবো সেইটা না, বরং তুমি যাতে নিজে শিক্ষা অর্জন করতে আগ্রহী হও, সেই আগ্রহটা যদি তোমার ভেতর আমি বিন্দু মাত্র জাগায় দিতে পারি তাইলে আসলে শিক্ষক হিসেবে আমাদের সার্থকতা। কিন্তু যদি আমরা সেটা না পারি তাহলে উই আর ফেল। এরপরে বলা হচ্ছে যে শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখায় দিতে পারে। আমি তোমার রাস্তাটা দেখাবো যে তুমি হচ্ছে এমনি করে যদি আগাও তাইলে তোমার পড়াশোনাটা ভালো হবে। তোমার মধ্যে আমি কৌতূহল জাগায় দিতে পারি, তারপরে তোমার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারি, তার মানে তোমার চিন্তাকে আরেকটু হচ্ছে ডাইভার্স করার জন্য কাজ করতে পারি। তোমার যে মনের ভেতর লুকায়িত ঐশ্বর্য আছে, তুমি যে আসলে কোনটাতে করলে ভালো হবে, তুমি কোন বিষয়টাতে এক্সপার্ট, সেই জিনিসটা বুঝে তোমাকে সেই বিষয়ে আগ্রহী করে তুলতে পারি, এবং তোমার জানার আকাঙ্ক্ষাকে হচ্ছে আরো বেশি বাড়াই দিতে পারি, জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারি। কিন্তু এর বেশি আর কিছু পারি না, তোমাকে আমি বিদ্যা গুলে খাওয়াইতে পারি না। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন, তার মানে যিনি প্রপার টিচার হবেন তার কাজটা হচ্ছে এই যে স্টুডেন্টদের ভেতর এই কাজগুলা করা, তাকে শিক্ষা রাস্তাটা দেখায় দিব, তাকে হচ্ছে তার ভেতর জানার আগ্রহ সৃষ্টি করব, তার অন্তরের ভেতর যে লুকায়িত ঐশ্বর্য আছে, তার যে আলাদা ব্যক্তি সত্তা আছে সেইটাকে জাগ্রত করার একটা চেষ্টা করা, এটাই হচ্ছে একজন প্রপার টিচারের কাজ। এবং সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলাটা হচ্ছে আরেকটা কাজ। আর সেই শক্তির বলে এখন স্টুডেন্টের কাজ হচ্ছে নিজের হচ্ছে অভিমত বিদ্যা, মানে নিজের আলটিমেট যে গোলটা সেটাকে নিজে অর্জন করে নেওয়া। এই ক্ষেত্রে সাধনা শিষ্যকে নিজে করতে হবে, আর গুরু হইল উত্তর সাধক, তার মানে আমি পাশ থেকে খালি সাপোর্ট দিয়ে যাব, পড়াশোনা তোমার কাজ। এরপরে বললো যে আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি উল্টা, এখানে কি করা হয়, বিদ্যা জ্ঞানানো হয় এবং তারা সেটা জীর্ণ করতে পারুক অথবা না পারুক। আর তারপরে বলা হচ্ছে যে ইয়েস আমি ফেল, ওকে। তারপরে বলা হচ্ছে যে সেখানে ছেলেদের বিদ্যা জ্ঞান হয়, তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক, এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে, তার মানে হচ্ছে বেসিক্যালি এরা গেছিল খুবই ফ্রি মাইন্ড নিয়ে, খুবই শেখার মানে কোনো কিছু শিখে উল্টায় ফেলাবো এরকম একটা চিন্তা নিয়ে গেছে, যাইয়া সেইখানকার এডুকেশন সিস্টেমটা দেখে এত বেশি আপসেট হয়েছে যে
না তাদের ফিজিক্যাল সেই হচ্ছে স্ট্রেংথটা আছে বা শারীরিকভাবে তাদের সেই উদ্দীপনাটা কাজ করতেছে, না মানসিকভাবে সেই মেন্টাল শক্তিটা আছে যে আচ্ছা আমি হচ্ছে দেশটারে উল্টা ফেলাবো বা হচ্ছে পড়াশোনা করে একেবারে উদ্ধার করে ফেলবো। সো এডুকেশন সিস্টেমটা এরকম হয়ে গেছে যে এডুকেশন সিস্টেমের মধ্যে একবার যদি আমরা ঢুকি তাহলে এখান থেকে মনে হয় যে সাইরা দেমা কান্দা বাসি, কোন রকম পাশ করে বের হইতে পারলে আমি বাসি। সো এই যে আমাদের যে অবস্থাটা হয় মানসিক এবং শারীরিক ভাবে, সেই জিনিসটার কথাই বলা হচ্ছে যে শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে আমরা কলেজ থেকে পাশ করে বের হয়ে আসি। এখন এখানে উনি একটা এক্সাম্পল দিছে যে হচ্ছে অনেক মা আছে যারা শিশুকে হচ্ছে দুধ খাওয়ানোকে অনেক বেশি উপকারী বলে মনে করে তাদের জন্য, যে হচ্ছে দুধ এটা তো আসলে উপকারী একটা খাবার। এখন মা চিন্তা করে যে বাচ্চা যদি এটা গেলে তাইলেই খুব ভালো হবে, কিন্তু কথা হচ্ছে বাচ্চা এটা গেলার পরেও অনেকের থাকে ল্যাকটোজ ইনটলারেন্স, যারা দুধ খাইলে হজম করতে পারে না। তোমরা যারা হচ্ছে ওই যে দেখছো স্কুইড গেমস দেখছো যারা, ওইখানে হচ্ছে আমাদের যে ইয়েটা ছিল মেইন ক্যারেক্টার 001 যে ছিল, ওর কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স ছিল, ও দুধ খাইতে পারে না। সো এই যে যার এরকম দুধ হজম করার শক্তি নাই তাকে যদি তুমি জোর করে দুধ খাও আলটিমেটলি কিন্তু ওরা বদহজম হবে। এখন মায়ে তো আর এই জিনিসটা বোঝে না, মায়ে চিন্তা করতেছে দুধ একটা ভালো খাবার, এটা গিলাইলেই আমার ছেলের উপকার হবে। এখন সে যে জোর করে গিলাইতেছে এবং মাঝে মধ্যে এরকম মাথার দিব্যি দেয় যে মাথার দিব্যি আরেক ঢোক আরেক ঢোক, এরকম করে খাওয়াইতেছে সে আলটিমেটলি তার হচ্ছে ছেলের ক্ষতি করতেছে। এবং সেই জিনিসটা একই রকম আমাদের শিক্ষা ক্ষেত্রেও ঘটে, যে শিক্ষা পদ্ধতিরাও ওই একই ধরনের, যে আমরা এখানে সুস্থ সবল মানুষের হচ্ছে তাদের সুস্থ সরল যেই মনটা ছিল সেই মনটাকে টাইনা নিয়ে আইসা এই শিক্ষা সিস্টেমের মধ্যে ঢুকাই দিয়ে বলতেছি আরেকটা পাশ দে আরেকটা পাশ দে আরেকটা পাশ দে, এই পাশটা হইলে তোর হচ্ছে আর কোনো কাজ নাই, এই পাশটা হইলে আর কোনো কাজ নাই। কিন্তু আলটিমেটলি এই একটার পর একটা পাশ দিতে 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 এই যে কন্টিনিউয়াস স্ট্রাগল, এই স্ট্রাগলটা পার করতে করতে আমাদের আত্মাটা মইরা যাইতেছে। তারপরে ওই যে আমাদের যে অবস্থাটা হয় শেষ পর্যন্ত, যারা তোমাদের হচ্ছে অনার্সে পড়ুয়া যদি কোনো ভাইটাই থাকে তাহলে দেখবা যে সবার একটা কমন কথা যে পাশ করে বের হইতে পারলে বাঁচি। এরপরে আছে হচ্ছে এখন আমরা আত্মার এই অপমৃত্যুতে কিন্তু ভীত হওয়া দূরে থাক উৎফুল্ল হয়ে উঠি। তার মানে আমরা যখন এই যে কলেজ পাশ দিয়ে বের হই, অনার্স মাস্টার্স ডিগ্রি নিয়ে যখন আমরা ভার্সিটি থেকে বের হই, অথবা তোমরা যখন স্কুল থেকে বের হও, তখন কি হয় যে এই যে শিক্ষা ব্যবস্থার ভেতরে যাওয়ার কারণে আমার ভেতরকার যে হচ্ছে যে অন্তরের যে শক্তিটা ছিল সেটা যে মইরা গেল, সেটার চিন্তা করে আমি ভীত হই না, বরং আমি কি হই, আমি আরো উল্টা খুশি হই যে ওরে আমি অনার্স পাস করছি। তারপরে আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে, ওই যে পাশের হার দিয়ে সারাদিন দেখায় যে বাংলাদেশে শিক্ষার হার এখন এত, সাক্ষরতার হার এত। আমরা চিন্তা করি যত বেশি পাশ হইতেছে তত বেশি দেশের উন্নতি হইতেছে, কিন্তু আলটিমেটলি বেকারত্বের হার 2019 থেকে 2022 সালের ভেতর 3 গুণ বাড়ছে। সো এই যে বিষয়টা পাশ করার সাথে সাথে শিক্ষিত হওয়ার যদি সম্পর্ক আসলেই থাকতো, তাহলে কিন্তু যারা পাশ করে বের হয়েছে প্রত্যেকেই কিন্তু দেশের উন্নতিতে অবদান রাখতে পারতো। বাট এরা সবাই ওই যে সরকারি চাকরি লাভের আশায় যে বিসিএস এর বই মুখস্থ করা শুরু করে এবং আলটিমেটলি নিজের জীবন থেকে 5 থেকে 10 বছর ওয়েস্ট করার পরে তারপরে যে কিছু একটা করা শুরু করে। সো এই যে 5 থেকে 10 বছর সে যে হচ্ছে বসে বসে ভ্যারান্ডা ভাজলো, আলটিমেটলি কিন্তু জাতির কোনো উন্নতি তাতে হয় না। সো পাশ করার শিক্ষিত হওয়া এক জিনিস নয়, এই জিনিসটা আমরা স্বীকার করতে চাই না, কারণ আমরা চিন্তা করি পাশ করছে মানে এর ভেতর অবশ্যই কিছু না কিছু আছে। সো এ নির্ঘাত একটা চিজ। এখন শিক্ষা শাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলছেন, এখানে ফ্রান্স থেকে একটা এক্সাম্পল নেওয়া আসা হইলো যে এক সময় ফরাসি শিক্ষা ব্যবস্থা এতটাই বেয়ারা ছিল, মানে এতটাই হচ্ছে বেখাপ্পা ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার ইডলার্স। যেরকম আমরা যদি জুলাইয়ের মধ্যে যারা মারা গেছে তাদের দিকে তাকাও, বা যারা রাস্তাতে ছিল এদের মধ্যে যদি তাকাও, হ্যাঁ টপার পোলাপন ছিল, ছিল না যে তা না, এবং সর্বস্তরের জনগণই ছিল। কিন্তু আমরা হচ্ছে ইভেন এইচএসসি রেজাল্ট দেওয়ার পর, জুলাইয়ের পরপরই তো হচ্ছে এইচএসসি রেজাল্ট দিছে মোটামুটি 1-2 মাস পরে মনে হয়। তো সেই সময় দেখছি যে মারা যাওয়া যে পোলাপানগুলোর রেজাল্ট দেখছি একটাও কিন্তু জিপিএ 5 ধারী কেউ ছিল না। সো হয়তো 4 পয়েন্ট সামথিং বা 3 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা নিয়ে পাশ করছে। বাট তাদের ভেতরে অন্তরের যে শক্তিটা ছিল সেই শক্তিটা কিন্তু মারাত্মক পরিমাণে ছিল, যেটা হয়তো ওই লেভেলের টপারদের ভেতর নাই। তবে হ্যাঁ, টপারদের আমি এখানে দোষারোপ করবো না, কারণ এটা শুরুই হয়েছে ঢাবি থেকে এবং দেশের টপ মাথাগুলো তো ঢাবিতেই থাকে, তাই না? তো এখন কথা হচ্ছে যে এই যে বেয়ারা টাইপের যে মানুষগুলা, তাদের হচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহ নাই, কিন্তু যখন দেশ বা জাতি থেকে একটা ডাক আসছে তারা কিন্তু সেই ডাকে মারাত্মকভাবে সাড়া দিছে এবং সেই ডাকে সাড়া দিয়ে তারা তাদের জীবন বিসর্জন দিতেও কিন্তু কুণ্ঠাবোধ করে নাই। সো ইভেন বাংলাদেশ ওয়াজ সেভড বাই হার ইডলার্স অ্যাজ ফ্রান্স। ওকে, তারপরে যারা পাশ করতে পারে নাই বা চায় নাই তারা এই ফ্রান্সকে রক্ষা করছে। বাংলাদেশের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। এর কারণ হইলো তাদের মনে বল ছিল, কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, অথবা সেই শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলে তাদের মনে বল বজাইছিল। তার মানে ওরা ওই যে ড্যাম কেয়ার মনোভাব, যে হচ্ছে
পাস, তো কোনো একরকম ভাবে কইরে যাবো, কিছু একটা হবেই। সো আলটিমেটলি এমনিতেও দেশের অবস্থা খারাপ, এমনিতেও দেশের অবস্থা খারাপ, এত কষ্ট করে পড়াশোনা করে কি হবে। সে যে ড্যাম কেয়ার যে মানুষজন গুলা ছিল, এই ড্যাম কেয়ার মানুষজন গুলাই কিন্তু সাহসের সাথে যে বন্দুকের সামনে দাঁড়াইতে পারছে, যে ঠিক আছে গুলি কর দেখি কি হয়। সো এই জিনিসটাই ফ্রান্সের ক্ষেত্রে হয়েছিল, সেই উদাহরণটা এখানে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে সে যুগে ফ্রান্সে কিরকম শিক্ষা দেওয়া হতো সেইটা নিয়ে আমাদের লেখক জানে না, কিন্তু তিনি মোটামুটি এটা বলতে পারে যে এ যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি চলতেছে, ইভেন এখনো যে আমাদের শিক্ষার যে রীতিটা আছে, এটার থেকে যে তখনকার ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা খুব বেশি ডিফারেন্ট ছিল সেই জিনিসটা না। এখন সকলেই জানে যে বিদ্যালয়ে মাস্টার মহাশয়রা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে ছেলেরা হয় পাস। তার মানে এখানে ওই যে আরেকটা এক্সাম্পল নিয়ে আসছে যে কিছু কিছু হচ্ছে বাজিকর থাকে, বাজিকর মানে যারা সার্কাসে খেলা দেখায়, যারা হচ্ছে কামানের গোলা গলাৎকরণ করে, গিলে ফেলে, তারপরে গেলার পরে এইটা হচ্ছে আবার উগরে দেয়। এখন এই যে গোলাটা গিলতেছে তারপরে আবার এটা মুখ দিয়ে উগরে দিতেছে, এই জিনিসটা অনেকের কাছে খুবই আনন্দের ব্যাপার, এবং অনেক এই জিনিসটা দেখে যারা দর্শক থাকে তারা হাততালি দেয়, মজা পায়, এটা তারা হচ্ছে টাকা দিয়ে টিকিট কেটে দেখে, এবং এই যে এই কাজটা করে সেও হচ্ছে ইনকাম টিনকাম করতেছে। কিন্তু আলটিমেটলি এই যে প্রতিদিন কামানের গোলা গেলা আর তারপরে সেই জিনিসটা উগরে দেওয়া, এই জিনিসটা যে কতখানি কঠিন এবং এটা যে তার জন্য কতখানি কষ্টের, এটা কিন্তু সে নিজে উপলব্ধি করতেছে। সো আমরা দেখতেছি যে একজন লোক পাশ করছে, চাকরি পাইছে, ইনকাম করতেছে, বিশাল বড় লোক, কত মজাতে সে আছে, কিন্তু আলটিমেটলি তার ভেতরকার যে স্ট্রাগল গুলা সেই জিনিসটা কিন্তু আমরা ফিল করতেছি না। আর তাকে দিয়ে যে কাজ করে নিচ্ছি, আমরা টাকা পয়সা তারে দিচ্ছি, কিন্তু সে যে কোন মেন্টাল সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছে বা কোন ধরনের প্রেশারের পার করতেছে সেটা কিন্তু আমরা বুঝতেছি না। সো এই জিনিসটার কথা এখানে বলা হয়েছে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থার কথা কিন্তু একই রকম, যে আমাদের ক্ষেত্রে ওই একই জিনিস হয়, একই রকম যে আমাদের ক্ষেত্রে ওই একই জিনিস হয়। তারপরে লেখক বললেন যে উনি লাইব্রেরিটাকে স্কুল কলেজের উপর এই কারণে স্থান দিচ্ছেন যে এইখানে লোকে নিজের ইচ্ছা মতো স্বচ্ছন্দ চিত্তে স্বেচ্ছায় তার যেই আগ্রহের জায়গা, তার পছন্দ এবং রুচি, তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মরক্ষার কাজে জ্ঞান অর্জন করতে পারে। তার মানে তুমি এখানে লাইব্রেরিতে যখন যাও তখন তুমি তোমার মাস্টারের দেখা দেওয়া বই পড়ো না, তুমি নর্মালি হচ্ছে তোমার যে জিনিসটা আগ্রহের জায়গা, তোমার যে জিনিসটা ভালো লাগার জায়গা, তুমি সেইটা নিয়ে হচ্ছে জ্ঞান অর্জন করতে পারো। তার মানে এই না যে তুমি যাই খালি হচ্ছে এখানে গল্পের বই পড়বা, তুমি বিভিন্ন ধরনের বই পড়তে পারো, তুমি জার্নাল পড়তে পারো, তুমি হচ্ছে পত্রিকা পড়তে পারো, আরো যে কিছু যা কিছু জিনিস অর্জন করতে পারো। কিন্তু কথা হলো লাইব্রেরিতে তুমি যখন পড়তেছো তখন কেউ তোমার বাধা দিতে আসবে না যে তুমি কেন এইটা পড়তেছো, তুমি কেন পাঠ্য বইয়ের ভেতরে লুকায়ে লুকায়ে 3 গোয়েন্দা পড়তেছো, এই প্রশ্নটা ওইখানে কেউ করে না। সো তুমি এখানে হচ্ছে নিজের ফ্রিডমটা আছে, পাও। এরপরে বললো যে স্কুল কলেজে আমাদের যে অপকার করছে, মানে আমাদের যে ক্ষতিটা করছে, সেইটার প্রতিকারের জন্য শুধু শহরে শহরে নগরে নগরে নয়, বরং গ্রামে গ্রামেও লাইব্রেরি প্রতিষ্ঠা করা দরকার। আর তিনি পূর্বেই বলছেন যে লাইব্রেরি হাসপাতাল চাইতে কম উপকারী নয়। তার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে আমাদের মনের হাসপাতাল। সো এখানে গেলে পড়াশোনা করলে আমাদের মনটা ভালো হইতে পারে। এখন উনি বলতেছেন যে এখন সবাই যেহেতু আমরা স্বীকার করি যে বই পড়া ভালো, তাহলে বই পড়ার পক্ষ নিয়ে এতক্ষণ ধরে ওকালতি করার কি দরকার ছিল? কারণটা হইলো যে সকলে এই কথাটা মুখে মানে কিন্তু কাজে মানে না। সো আমরা মুখে মুখে বলি যে বই পড়া খুবই ভালো অভ্যাস, কিন্তু আমরা নিজেরা বই পড়তে আগ্রহী না। আর অন্য কেউ যদি বই পড়ে, আমরা যদি দেখি যে গল্পের বই পড়তেছে, তাহলে ওরা নিষ্কর্মার দলে ফালাই দিই, ভাবি যে এরে দিয়ে আর কিছু হবে না, ভ্যাগাবন্ড বকে গেছে, ডান। মুসলমান ধর্মে মানব জাতি 2 ভাগে বিভক্ত। এখানে আমাদের মুসলমানদের কথা বলা হয়েছে। প্রথমত হচ্ছে যারা কেতাবি, আর এক যারা তা নয়। আমি এক্সাক্ট জানি না যে এখানে উনি কোথায় থেকে এই রেফারেন্সটা টানছেন, বাট এখানে মোটামুটি 2 ভাবে 2টা ক্যাটাগরির কথা উনি বলছেন, যে একটা হলো কেতাবি, কেতাবি মানে যারা কেতাব মেনে চলে, আর একটা হচ্ছে যারা সেইটা নয়। সো রেফারেন্সটার যেহেতু আমি সোর্স জানি না এবং কোন প্রেক্ষাপটে বলা সেইটাও আসলে ওইভাবে বলা টাফ। সো সেক্ষেত্রে উনি যেটুকু বলছেন আমরা সেইটুকুর ভেতরেই সীমাবদ্ধ থাকি। যে মুসলমানকে উনি বলছেন যে এর মধ্যে 2টা ক্যাটাগরি আছে। এক হচ্ছে যারা কেতাব মাইনা চলে, মানে হচ্ছে যেই ধর্মীয় গ্রন্থটা আছে সেটাকে যারা মেনে চলতেছে, এবং দ্বিতীয় হচ্ছে যারা সেটাকে মানতেছে না ঠিকঠাক। এখন কথা হইলো যে বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্বদলভুক্ত নয়, তার মানে বাংলায় যারা শিক্ষিত সমাজ আছে তারা হচ্ছে পূর্বদলভুক্ত নয়, তার মানে তারা কেতাবই নয়, কেতাব মাইনা চলে না, এ কথা নির্ভয়ে বলা যায় না। সো এটার সাথে উনি আসলে শিওর না যে এটাকে উনি গ্যারান্টি দিয়ে বলবেন। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করে না। ওই যে বলতেছিলাম যেটা, যে আমাদের বাপ মায়েরা যে হচ্ছে রিপোর্ট গুলা পড়ে, আমাদের ডাক্তার যাদের বাপ মা ডাক্তার আছে তাদের হচ্ছে
ডেইলি দেখবা যে হচ্ছে মেডিকেল রিপোর্ট পড়তেছে, এই সেই পড়তেছে। যদি কারো বাপ মা উকিল থাকে তাহলে দেখবা যে সে হচ্ছে ল রিপোর্ট পড়তেছে। যদি কারো বাপ মা টিচার হয় তাহলে দেখবা যে হচ্ছে পরের দিন কোন ক্লাসটা নেবে সেইটা নিয়ে পড়তেছে। এবং সবকিছুর পেছনে টার্গেটটা কি, যে পরের দিন আমি জিনিসটা যে ডেলিভার করব এবং আলটিমেটলি এখান থেকে আমার হচ্ছে ইনকাম হচ্ছে। সো আমাদের মূল যে বই পড়ার পেছনে ভূমিকাটা কাজ করে সেটা হইলো, বা যে ইন্সপাইরেশনটা কাজ করে সেটা হইলো টাকা ইনকাম। আমরা বাধ্য না হইলে বই পড়ি না। তোমরাও যে বইগুলা পড়ো সেইখানেও নর্মালি যেটা করো যে পাশ করা লাগবে তাই বই পড়তে হবে, বই না পড়লে পাশ করতে পারবো না। সো ছেলেরা এবং ছেলের বাপেরা কেউই আসলে বাধ্য না হইলে বই স্পর্শ করতেছে না। এখন লোক বলতেছে যে এই কথা কেউ অস্বীকার করতে পারবে না যে যে জিনিসটা স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নাই। একমাত্র উদরপূর্তিতে, পেট ভরলেই যে মানুষের সম্পূর্ণ মনস্তুষ্টি হবে সেইটা না। আমরা জানি যে পেটের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না, কিন্তু এই কথা আমরা মানি না যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মাটাও বাঁচে না। তোমার মন যদি ভালো না থাকে, তোমার পেট ভর্তি যতই খাবার থাক, তোমার ব্রেনে ঠিকঠাক কাজ করবে না, তোমার সাপোর্ট দিবে না, তুমি আলটিমেটলি কোনো প্রোডাক্টিভ কোনো কিছুতে মনোযোগ দিতে পারবে না। সো দেহ রক্ষা অবশ্যই কর্তব্য, কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয়। তার মানে পেটের দাবি রক্ষা করা, ক্ষুধা মেটানোর জন্য কাজ করা, এটাকে উনি মানা করেন নাই। কিন্তু এই যে মনের জগৎটাকে একটু প্রাধান্য দেওয়া, মনের খুশির জন্য কিছু করা, সেইটাকেও যে আমি একেবারে গুরুত্ব দিব না, সেইটা করাটাও ঠিক না। তারপরে বলা হয়েছে যে হচ্ছে মনকে মনকে যদি সজাগ সবল রাখতে না পারা যায় তাইলে জাতির প্রাণ যথেষ্ট স্ফূর্তি লাভ করে না। তার মানে হচ্ছে জাতির প্রাণে সেই প্রাণ শক্তিটা আসে না, সেই স্পৃহাটা আসে না। এবং যেই জাতি যত বেশি নিরানন্দ সেই জাতি তত বেশি নির্জীব। যেই কারণে দেখবা ভুটানে এখানে গ্রোস ডোমেস্টিক হ্যাপিনেস কাউন্ট করা হয়, নট গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তারপরে একমাত্র হচ্ছে আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব, সতেজ আর সরাগ হয়ে উঠতে পারে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হইল জীবনী শক্তি হ্রাস করা। তার মানে তোমার মনে যদি আনন্দ না থাকে তাহলে আলটিমেটলি তুমি তোমার ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, তারপরে হচ্ছে আরো কি কি জানি আছে না, মানে তুমি যদি ডিপ্রেশনে থাকো, সারাদিন মন টন খারাপ থাকে, তাহলে কিন্তু এগুলোর পসিবিলিটি বাড়ে, হার্ট অ্যাটাক হওয়া, ব্রেন স্ট্রোক হওয়া। সো দিন শেষে এটার সাথে মেডিকেলের জিনিসটাও অ্যাড করে দেওয়া যায় যে তুমি যদি হচ্ছে আনন্দ না পাও, মনে যদি আনন্দ না থাকে, তাহলে কিন্তু তুমি আলটিমেটলি তোমার নিজের জীবনটাকেই হুমকির মুখে ফালাইতেছো। এরপরে বলছে যে কাব্যামৃতে বা কবিতায় যে আমাদের অরুচি ধরছে, কবিতা পড়তে আমাদের ভাল লাগে না, তার পেছনে বলতেছে যে দোষটা আসলে আমাদের না, দোষটা হচ্ছে আমাদের শিক্ষার বা শিক্ষা ব্যবস্থার। কারণ যে যার আনন্দ নেই সে নির্জীব, এ কথা যেমন সত্য, তেমনি যে নির্জীব তারও আনন্দ নেই সে কথাও তেমনি সত্য। একটু ডাইলেমা বা একটু ডেলুলু দেখাইছে কিরকম করে, যে হচ্ছে যার আনন্দ নেই সে নির্জীব। আনন্দ নেই সে নির্জীব মানে কি, যার মনের ভেতরে হচ্ছে কোনো আনন্দ টানন্দ কিছু নাই, সে তো অবশ্যই তাকে আমরা জীবনী শক্তি সমৃদ্ধ বলতে পারি না। তার মানে মরা বলি না, যে হচ্ছে মন খারাপ করে বসে থাকলে মন মরা, কথাটা তো এখান থেকেই আসছে। সো এই যে আনন্দ না থাকলে তাকে আমরা নির্জীব বলতেছি। একই রকম ভাবে যে নির্জীব, যার ভেতরে সেই স্পৃহাটা নাই, তার ভেতরে আসলে আনন্দও নাই। সো দুইটা কথাই সত্যি। আর আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে নির্জীব করার এই কাজটা খুব সুন্দর করে করে ফেলছে। এবং উনি শেষ পর্যন্ত আশা ব্যক্ত করতেছেন যে জাতীয় আত্মরক্ষার জন্য, জাতিকে বাঁচানোর জন্য আমাদের এই যে প্রচলিত শিক্ষা, এটার একটা উল্টা টান আমাদের টানতে হবে, এই প্রচলিত ব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং এই বিশ্বাসের বলেই তিনি স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় সাহিত্য চর্চার পক্ষে এত বেশি বাক্য ব্যয় করছেন। এবং সেইখানে উনি বলছেন যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছি কিনা, মানে যাদের উদ্দেশ্যে এই বক্তব্যটা দেওয়া, সেইখানে তাদেরকে উনি খুশি করতে পারছেন কিনা সেই ব্যাপারে উনি জানেন না কিছু। এবং উনি জানেন যে সম্ভবত উনি তাদের মনটাকে হচ্ছে খুশি করতে পারেন নাই। কারণটা কি? কারণটা হলো যে আমরা যখন আমাদের দুরবস্থার কথা স্মরণ করি তখন খালি কোমল সুরে নরম নরম করে মিষ্টি মিষ্টি কথা বললে আর হয় না। আক্ষেপ প্রকাশ করতে গেলে, মনের দুঃখ কষ্টকে প্রকাশ করতে গেলে মাঝে মাঝেই করি লাগাইতে হয়, মাঝে মধ্যে একটু কঠিন কঠিন কথা বলতে হয়। এবং কঠিন কথা বললে সকলের কাছে সেটা পছন্দ নাও হইতে পারে। সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের ফুল প্রবন্ধটা। এখন এখান থেকে আমরা যদি হচ্ছে এই পাশে একটু তাকাই, উদ্বাহু কি একজন বারবার করে জিজ্ঞেস করতেছিল। এই যে দেখো, উদ্বাহু মানে ঊর্ধ্ববাহু, দুই হাত উপরে তুলে দাঁড়ানো। সো এখানে হচ্ছে মেন বইতে যে শব্দার্থগুলো দেওয়া সেগুলো দেওয়া হয়েছে। শৌখিন মানে রুচিবান, উদ্বাহু মানে ঊর্ধ্ববাহু, দুই হাত উপরে তোলা, ডেমোক্রেসি মানে গণতন্ত্র, সন্দিহান মানে সন্দেহযুক্ত, সুসার মানে প্রাচুর্য, সচ্ছলতা, সুবিধা, জজ হইল বিচারক, ভারে ভবানী মানে হচ্ছে রিক্ত বা শূন্য। তার মানে এই যদি তোমার একটা ভার হয়, এই ভারে ভবানী মানে হচ্ছে ভেতরে কিছু নাই, ফাঁকা। তারপরে হচ্ছে আবহমান কাল মানে চিরকাল, সোল্লাসে মানে আনন্দে, অবগাহন মানে সর্বাঙ্গ ডুবিয়ে গোসল করা। ধরো এই যদি তোমার হচ্ছে পানি হয়, তাহলে তুমি এখানে যাই হচ্ছে পুরো ডুবকি লাগে উঠে আসলা, এইটা হইলো অবগাহন করা। উপায়ান্তর মানে অন্য কোনো উপায়, স্বশিক্ষিত মানে হচ্ছে নিজে নিজে শিক্ষিত হওয়া। প্রচ্ছন্ন মানে গোপন, জীর্ণ মানে হজম, অব্যাহতি মানে মুক্তি, গতাসু মানে মৃত, গলাধকরণ মানে গিলে ফেলা, কারদানে হইল বাহাদুরি,
উদরপূর্তি হইল পেট ভরানো, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, দাতা কর্ণ হইল মহাভারতের বিশিষ্ট একটা চরিত্র, যিনি দানের জন্য প্রবাদ তুল্য মানুষ, মানে অনেক বেশি দান খয়রাতের জন্য অনেক বেশি বিখ্যাত। কেতাবি মানে হইল যারা কেতাব অনুসরণ করে চলে। এরপরে আরো কিছু অতিরিক্ত শব্দার্থ যেগুলো তোমাদের বইতে দেওয়া নাই বাট তোমাদের জন্য দরকারি হবে, সেইগুলোর মধ্যে যদি আমরা দেখি, তাহলে শিক্ষা আমাদের গায়ের জ্বালা চোখের জল দুই দূর করবে। এর মানে কি? মানে হইলো যে এইটার মাধ্যমে আমরা সার্বিক মুক্তি লাভের একটা আকাঙ্ক্ষা করে থাকি। শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, তার মানে কি যে হচ্ছে যে আমি একটা জিনিস পড়লাম সাথে সাথে টাকা পাইলাম, এরকম কোনো নগদ বাজার দর এইটার নাই। সো এটার জন্য আমাকে ওয়েট করতে হবে। বাজার দর মানে কি? প্রচলিত দাম। যেরকম একটা কলমের দাম 5 টাকা বা 6 টাকা, এক ডজন তোমার হচ্ছে একটা খাতার দাম হয়তো 20 টাকা বা 30 টাকা। সো এই যে এইটা হচ্ছে আমাদের নগদ বাজার দর। লোভ দৃষ্টি কি? লোভাতুর ভাবে তাকানো, চকচকে চোখে তাকানো। ল রিপোর্ট কি? যে আইনি প্রতিবেদন, যেটা আদালত দ্বারা নির্ধারিত মামলার বিচারিক মতামত ধারণ করে, মানে কোন একটা মামলাতে কি ধরনের হচ্ছে কোন প্রেক্ষিতে কোন রায় প্রদান করা হয়েছে সেইটা দিয়ে একটা হচ্ছে অ্যানালাইসিস, যে জিনিসটা পড়ে তুমি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারো। মহাভ্রান্তি কি? ভয়ঙ্কর ভুল ধারণা। ডেমোক্রেসি কি? আচ্ছা, ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে, অর্থের সার্থকতা বোঝে না। কেন? কারণ সাহিত্যের সরাসরি কোনো আর্থিক মূল্য নাই, তুমি এখান থেকে সরাসরি টাকা পয়সা পাইতেছো না। সো এই কারণে এখান থেকে বলা হইলো যে এটার ডেমোক্রেসি আমার সাহিত্যের সার্থকতা বোঝে না, টাকার সার্থকতা বোঝে। দোষগুলো আত্মসাৎ করছে মানে কি? মানে ডেমোক্রেসির মূল কথা ছিল যে সকলের মধ্যে সমতা আসবে, কিন্তু আমরা সেই নীতিটা হচ্ছে অনুসরণ করতে পারি নাই। আমরা এসে এখন সকলে বড় লোক বড় মানুষ হইতে চাই, এবং এই জিনিসটাকে লেখক আখ্যায়িত করছেন যে এটা হইলো ডেমোক্রেসির দোষ আত্মসাৎ করা। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নাই। কেন? কারণ তোমার হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির সংস্পর্শে আসলেই যেরকম সুস্বাস্থ্যবান ব্যক্তি রুগ্ন ব্যক্তি স্বাস্থ্য লাভ করতে পারে না, মানে হচ্ছে একটা মোটা কাটা মানুষের সামনে আমি গেলেই যেরকম আমি মোটা কাটা হয়ে যাব না, খুব বেশি স্বাস্থ্যবান হয়ে যাব না, কিন্তু আমি যদি কোনো একটা রোগ আক্রান্ত মানুষ, ধরো করোনা আক্রান্ত একটা মানুষের কাছে যাই, তাইলে আমারও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো একই রকম ভাবে ডেমোক্রেসির গুণগুলো আমাদেরকে প্রভাবিত না করলেও দোষগুলো আমাদেরকে ঠিকই হচ্ছে অ্যাবজর্ব করে নিছে। নজির কি? নজির হইলো ভবিষ্যতে উল্লেখিত হইতে পারে এরকম পূর্ব ঘটনা বা আইনগ্রাহ্য দৃষ্টান্ত, মানে ওই যে লয়ের যে রিপোর্ট গুলা সেইগুলাই বেসিক্যালি এক্সাম্পল। জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, তার হচ্ছে ধনের ভারে ভবনী। তার মানে কি? যে জাতি যদি জ্ঞানী আর মেধাবী না হয়, তার মানে তার আর্থিক উন্নতিও সম্ভব হবে না। ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। মানে কি? মানে অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের জ্ঞানী মানুষের দরকার, আর উদার আর মানবিক হচ্ছে মানসিকতার অধিকারী না হলে জ্ঞান লাভ করা যায় না। সো তোমার আলটিমেটলি টাকা পয়সা ইনকামের যে বিষয়টা, সেটার জন্য প্রথমে তোমার হচ্ছে উদার এবং মানবিক মানসিকতার অধিকারী হইতে হবে। তোমার ব্রেনটারে ফাঁকা রাখতে হবে, যাতে তুমি যে কোনো মতবাদকে নর্মালি হচ্ছে গ্রহণ করতে পারো, অ্যানালাইসিস করতে পারো অ্যাটলিস্ট। তারপর তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা তুমি ডিসাইড করবা, বাট তুমি যাতে প্রত্যেকটা মতবাদকে সহ্য করতে পারো। তারপরে সো এই ছিল আমাদের হচ্ছে আজকের মতো ক্লাস। আর ভাই দোতো না তো মাঝে মাঝে বুঝি না, কঠিনটা